আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ আসসালাম স্যার। বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালামু রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম। বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি কেমন আছেন? স্যার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইয়া সাইয়্যিদি কাইফা হাল? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শুকরান জাজিলান, বারাকাল্লাহু ফি হায়াতিক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদের সবাইকে ঈদ পরবর্তী শুভেচ্ছা এবং আজকের ক্লাসে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা একদম সময় মতো উপস্থিত হয়েছেন এবং আলহামদুলিল্লাহ আপনাদের অধিকাংশদের কাছ থেকে আমরা সুন্দর হোমওয়ার্ক পেয়েছি এবং সেই সাবমিশনগুলো অনেক সুন্দর, হাতের লেখাও মাশাআল্লাহ সবার সুন্দর। তো এটাকেই আমরা ইনশাআল্লাহ যদি প্রতিদিন একটু একটু করে আমরা এগিয়ে যাই, এটাই নিয়ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেও প্রিয় যে পরিমাণে অল্প হোক কিন্তু সেটা নিয়মিত, আমরা একটা সময় ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আহ, আপনাদের আপনাদের সাথে যেহেতু আমরা অনেক দিন কাজ করব, এই কথাটা আগেও বলেছি, আরো বারবার বলবো, কারণ বারবার বলা হয় সেই কথা, যেই কথা হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে আমরা আমাদের দেশে ভাষা হিসেবে আমরা আরবি শিখি না, আমরা শুধুমাত্র পড়া শিখি ছোটবেলায়। ভাষা হিসেবে আমরা অধিকাংশই বাংলাটা আমাদের মাতৃভাষা আর ইংরেজিটাই শেখা হয়। এছাড়া দেখা গেল পরবর্তীতে হয়তো বিভিন্ন পেশাগত কারণে লোকেরা অন্য অন্য ভাষা শেখেন, তাও সেটা সংখ্যায় খুবই কম। তো আমরা চাই যে বাংলাদেশের মানুষ যে লেখাপড়া করে এখানে, তো এখানে আরবি ভাষা শেখাটা বিদ্যমান যে কারিকুলাম আছে, স্কুলের কথা আমি বলছি, মাদ্রাসার কথা বলছি না, বিদ্যমান যে কারিকুলাম আছে এটার মধ্যে থেকেই ক্লাস 10 এর মধ্যে আরবি ভাষা শেখানো সম্ভব, যেটার মধ্যে থেকে একজন ছাত্র বা ছাত্রী কুরআনুল কারীমের যে কোনো জায়গা থেকে পড়ে অনুবাদ করতে পারবে সে নিজে থেকে, বাক্যের গঠন এবং সেটার শানে নুজুল, তার মানে সংক্ষিপ্ত তাফসীর কি হতে পারে, কি বোঝাতে চেয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এইটা সে পারবে। একই সাথে সে পৃথিবীতে যে সমস্ত দেশ আরবি ভাষাভাষী আছে তাদের সাথে ক্লাসিক্যাল আরবিকে অর্থাৎ শুদ্ধ আরবিতে যোগাযোগ করতে পারবে, কথা বলতে পারবে, মিশতে পারবে। তো এটা বিদ্যমান সিলেবাসেই সম্ভব, শুধুমাত্র সামান্য যদি সংস্কার করা যায়। অর্থাৎ আমাদের স্কুলের যে ধর্ম বই আছে সেখানে যদি প্রথম থেকেই 1 2 3 থেকেই 50 মার্কের আরবি শেখানো যায় এবং সেটা আনন্দের সাথে, বিনোদনের সাথে, বাচ্চাদের ভালো লাগার মধ্যে দিয়ে, তাহলে ক্লাস 10-এ এসে সে এই সিলেবাসের মধ্যেই যেমনিভাবে সে বিজ্ঞান ইংরেজি শিখছে একইভাবে ভাষা হিসেবেও সে আরবি শিখতে পারবে। এবং আমাদের দেশের মানুষ যেহেতু অধিকাংশ মুসলিম এবং এই দেশের মানুষের সাথে আরবি ভাষাভাষী দেশের একটা অর্থনৈতিক সম্পর্ক আছে। তো আমি যদি মুসলিম পরিচয়টাও কিছু সময়ের জন্য ঢেকে রাখি, মানে আমি লিবারেল হলাম বা আমি সেকুলার হলাম, যে ঠিক আছে ওইটা দরকার নাই, কিন্তু অর্থনৈতিক দিক থেকেও এটা অনেক শক্তিশালী একটা আম, ভূমিকা রাখবে আমাদের এই দেশের জন্য। আর তারপরে মানুষ হিসেবে নীতি নৈতিকতার প্রশ্নে আরবি ভাষা অনেক সহযোগী নিজেকে শুদ্ধভাবে তৈরি করার জন্য। তো আমরা আশা করি সেটা কোনো একদিন হবে। আর আপনাদের কাছে অনুরোধ, যে আপনারা যদি এই ক্ষেত্রে সহযোগিতা করতে পারেন সেটা আপনারা ভবিষ্যতে করবেন। আমরা কোনো রকম টাকা পয়সা ছাড়াই আমাদের কাছে যে রিসোর্স আছে
আমরা সহযোগিতা করতে পারবো রাষ্ট্রকে, যে কিভাবে স্কুলে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত সহজেই যেন যে কেউ আরবি ভাষা খেলতে খেলতে শিখে যায়, এবং এটার জন্য অতিরিক্ত চাপ প্রয়োজন হবে না, বাচ্চাকে নিয়ে টিচারের কাছে দৌড়াতে হবে না, ওই স্কুলেই সে শিখে যাবে ইনশাআল্লাহ। 10 বছর অনেক সময়, একটু একটু পরিকল্পনা করে আগালে ইংরেজি থেকে ভালো আরবি শিখতে পারবে 10 বছরে ইনশাআল্লাহ। তো আজকে আপনারা আর্মি অফিসার, এর কবে আপনারা রাষ্ট্রের আরো বড় কোথায় চলে যাবেন বলা যায় না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। তো তখন যদি আপনাদের আমাদের কথা মনে থাকে, এই কোর্সের কথা মনে থাকে, আপনারা তখন আমাদেরকে হেল্প করবেন। হ্যাঁ, দেখা গেল আপনাদের একটা টেলিফোনে, আপনাদের একটা ইচ্ছায় অনেক কিছু হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সফল করুন ইহকালীন এবং পরকালীন দুই জীবনে। আমরা শুরু করি, অনেক দিন পরে আমরা শুরু করছি। আমরা লাস্ট ক্লাস করেছিলাম 16 তারিখ এই মাসের, আজকে হচ্ছে 30 তারিখ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আনন্দের সাথে ঈদ উদযাপন করেছেন। আমরা লাস্ট, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটাও করতে পারেন। আমরা শুরু করব আমাদের, আমরা প্রথমে আপনাদের প্রশ্নও নিতে পারি যদি আপনারা চান, যে জরুরি কোনো প্রশ্ন থেকে থাকে। আমরা শুরু করব, আমরা লাস্ট ক্লাস পর্যন্ত যেগুলো শিখেছিলাম সেটা একটু 5-10 মিনিট আপনাদের রিভাইজ করব, আপনাদের দেখাবো জাস্ট। আমরা শিখেছিলাম কিছু, শেষ ক্লাসে কিছু প্রফেশনাল নাউন, যে আমরা শিখেছিলাম ডক্টর, হ্যাঁ, তবিবুন, হাদা তবিবুন হচ্ছে ইনি একজন ডাক্তার। হাদা তলিবুন, ইনি একজন ছাত্র। এটা আপনারা সবাই হোমওয়ার্কে দিয়েছেন, তারপর আমি একটু দেখাচ্ছি, আমরা নতুন পড়াতে ফিরবো। তারপরে হাদা মুদাররিসুন, ইনি একজন শিক্ষক। হাদা মুহান্দিসুন, ইনি একজন প্রকৌশলী। হাদা ইমামুন, ইনি একজন ইমাম। হাদা মুয়াজ্জিনুন, ইনি একজন মুয়াজ্জিন। হাদা ওয়ালাদুন, ইনি একজন শিশু। হাদা রজুলুন, ইনি একজন পুরুষ। হাদা তাজিরুন, ইনি একজন ব্যবসায়ী। হাদা জুন্দিয়ুন, ইনি একজন সৈনিক। আর আমরা দুইটা শব্দ শিখেছিলাম, একটা হচ্ছে হুনা, মানে হচ্ছে হিয়ার, আর একটা হচ্ছে হুনাকা, দেয়ার। আর তার আগে আরো দুইটা শব্দ ছিল, একটা হচ্ছে হাজা, তো আমরা শিখেছি, তার সাথে একটা শব্দ জালিকা। হাজা মানে হচ্ছে দিস ইজ, আর জালিকা মানে হচ্ছে দ্যাট ইজ। তাহলে হাজা, জালিকা, এগুলো আমরা শিখেছিলাম। ওকে। আর উচ্চারণের ক্ষেত্রে আমরা একটু আসি, যে এটা খুবই গুরুত্বপূর্ণ। গত 3টা ক্লাসে আমরা আরবি পড়ার ক্ষেত্রে, শব্দ উচ্চারণের ক্ষেত্রে, যে টান একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আহ, যে মনে করেন একটা শব্দের মধ্যে একটা টান আছে, ওইটাকে ওইভাবেই করে উচ্চারণ করা। হুম? যেমন ইংরেজিতে আমরা বলেছিলাম যে একটা হচ্ছে সিট আর একটা হচ্ছে সিট। তো আরবিতে টানটা খুবই গুরুত্বপূর্ণ। তো 3টা হচ্ছে মৌলিক কারণ টান হওয়ার। একটা হচ্ছে আলিফ মাদ, যেটা হচ্ছে অক্ষরের সাথে আসে, খালি থাকে, এবং তার আগের অক্ষরে জবর থাকে। যেমন আমরা এখানে দেখছি একটা অক্ষর আছে বা, তার সাথে একটা অতিরিক্ত আলিফ এসেছে, বা, তখন হয়ে যায়। এরপর আমরা দেখছি মা, তার সাথে একটা অতিরিক্ত আলিফ এসেছে, তখন এটার উচ্চারণ হবে মা। ফা, তার সাথে একটা অতিরিক্ত আলিফ এসেছে, ফা। লাম, তার সাথে একটা অতিরিক্ত আলিফ এসেছে, তখন হয়ে যায় লা। এরপর উচ্চারণের পার্থক্য, এটা হচ্ছে বা, এটা বা, এটাতে টান হবে না আর এটাতে টান হবে। তো এই যে যেখানে টান হবে সেখানে টান দেওয়া, যেখানে টান হবে না সেখানে টান না দেওয়া, এটাই হচ্ছে শুদ্ধ উচ্চারণ। মা, মা। লা, লা। এটা হচ্ছে একটা, যেটাকে আমরা বলছি আলিফ মাদ। এরপরে সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে ওয়াও মাদ। ওয়াওয়ের উপর একটা সুকুন থাকবে, আর তার পরের অক্ষরে, তার আগের অক্ষরে পেশ থাকবে।
যেমন এখানে আছে ওয়াওয়ের উপর সুকুন আর তার আগের অক্ষরে পেশ। বু, মু, ফু, লু, এভাবে। উচ্চারণের পার্থক্য আমরা দেখি, সেটা হচ্ছে এই এই পাশ থেকে যদি আমরা বলি বু, বু, মু, মু, লু, লু। এরপরে হচ্ছে ইয়া সুকুন বা ইয়ামাদ। একইভাবে ওয়াওয়ের মতো ইয়ার উপরে যদি এরকম সুকুন থাকে আর আগের অক্ষরে যদি জের থাকে তাহলে এখানে টেনে পড়তে হয়। যেমন বাজের বি, কিন্তু যখন তার সাথে ইয়া যুক্ত হয়ে যাবে তখন সেটা হচ্ছে বি, মি, ফি, লি। এরপরে উচ্চারণের পার্থক্য যদি আমরা বলি, বি, বি, মি, মি, লি, লি, এভাবে। হ্যাঁ, আচ্ছা, আমি একটু 1 মিনিট সময় চেয়ে নিচ্ছি আপনাদের কাছে, আপনারা একটু প্লিজ অপেক্ষা করবেন। কোনো কিছুতে শুনতে পাচ্ছি না। আচ্ছা, আমি দুঃখিত, আমি একটু 1 মিনিট সময় চেয়েছিলাম আপনাদের কাছে, একটু ইমার্জেন্সি ছিল, আমি ফিরেছি। থ্যাংক ইউ। আমরা শুরু করছি। তো এই 3 রকম মাদ হচ্ছে আমাদের সামনে সবসময় আসবে এবং তাকে আমরা তাকে ফেস করে আমাদেরকে শব্দ উচ্চারণ করতে হবে। এছাড়াও আরো 3 রকম আছে, সেটাও এইটার সাথেই আসলে মূলত যুক্ত, কিন্তু অন্যভাবে আমাদের সামনে আসে। সেটা নিয়ে আমরা আর এক পরের ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব। এখানে যে 3 রকম মাদ আছে, এই 3 রকম মাদের সমন্বয়ে কিছু শব্দ আমরা আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। সেই শব্দগুলো আপনারা উচ্চারণ করবেন। আমি একটু নিয়ে আসছি এবং আমরা আমাদের যে লিস্ট আছে আজকে, রোল নম্বর 51 থেকে যারা আছেন
তারা একটু অংশগ্রহণ করবেন প্লিজ। লেফটেন্যান্ট কর্নেল নূরে আহমদ আল শাফি। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। জি, প্লিজ আপনি এখান থেকে বলবেন শব্দগুলো। ফাহিয়া, মাআহু, উখিযু, উখিদা। উকিযা, কুতিবা, গুড। কুলি, লি একটু টেনে বলতে হবে। কুলি, নুরি। জি, আসসালামু আলাইকুম উস্তাদ। কোন ভিডিও তো আসতেছে না এখন। উম, আপনি দেখতে পাচ্ছেন না? জি, এখন আসছে। জি জি। আহ, আচ্ছা, ঠিক আছে। বিমা ওয়া ইযা। মাশাআল্লাহ। আপনি তো ওই যে বলছিলেন আপনার বাড়ি হবিগঞ্জ, আপনি উনি না? জি জি জি, আমি বলেছি। মাশাআল্লাহ, আপনাদের সুন্দর উচ্চারণ করেন। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাকে। আসবো আবার আপনার কাছে, হ্যাঁ। আচ্ছা, তারপরে লেফটেন্যান্ট কর্নেল ফাহিম আদনান। সালাম আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, ফাহিম আদনান, আপনি প্লিজ এইটা এটা উচ্চারণ করেন। মাকানা জুনাহু ইবাদি বা বাতে একটু লম্বা করে। ইবাদি ইয়াকাদু কিলা হিনা ফিমা ফিহা। মাশাআল্লাহ, অনেক সুন্দর উচ্চারণ, প্রফেশনাল প্রোনাউন্সিয়েশন, থ্যাংক ইউ। আচ্ছা, সালাম তারপর আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লেনিন হোসাইন। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনি বলেন এখান থেকে। রসুলু, আউযু, তাকুলুদা, লুতেও টান হবে। তাকুলুদা, সুন্দর। ইয়াতুবুনা। মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে, সুন্দর উচ্চারণ। তো এইখানে, জি জি প্লিজ। আচ্ছা, এইখানে যে শব্দগুলো আছে এর মধ্যেই মানে আরবি ভাষাতে টানের যে ব্যাপারগুলো আছে সব এটার মধ্যেই প্র্যাকটিসটা হয়ে যাবে। এইখানে যে শব্দগুলো আছে, তো ওই যে ওনারা যেভাবে বলল এভাবে করেই আশা করি আপনারা বলতে পারবেন। আর এটার মধ্যে দিয়েই যে শুদ্ধভাবে আরবি পড়া, এটা এটা আমাদের অর্জন হবে ইনশাআল্লাহ। একই সাথে কোরআন পড়ার ক্ষেত্রেও এটা খুবই গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রেও এটা আপনাদেরকে সহযোগিতা করবে। আমরা চলে যাচ্ছি আমাদের মূল লেসনে, নতুন কিছু শেখার। আজকে এতদিন আমরা যেটা শিখেছি সেটা হলো কিছু কিছু শব্দ শিখেছি, এবং ছোট ছোট বাক্য বলতে পারেন। আর বেশ কিছু শব্দই মূলত আমাদের আসতেছে। আর আগামী দুইটা তিনটা ক্লাসে এরকম বেশ কিছু শব্দ আমাদের সামনে আসবে। তারপরে আস্তে আস্তে আমরা ছোট ছোট বাক্য, তারপরে হচ্ছে ছোট ছোট ফ্রেজ তৈরি করা শিখবো, তারপরে আবার ওই বাক্য আর ফ্রেজকে আবার জোড়া লাগাবো। এভাবে করে বাক্যটা একটু বড় হবে। এর মধ্যে মধ্যে আমাদের কিছু গ্রামারের বিষয়ও থাকবে। তো এটা আশা করি যে আপনাদের কাছে উপভোগ্য হবে এবং সহজ হবে ইনশাআল্লাহ। কারো কাছে কঠিন লাগলে আপনি অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব আপনার সাথে প্রয়োজনে আপনাকে আরো সহযোগিতা কিভাবে করা যায় সেটা ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা যেটা শিখব এটা হচ্ছে, আমরা যেমন ইংরেজিতে শিখেছি এ এন ডি,
একইভাবে আরবিতেও এটা আছে। তো আরবিতে আসলে কিভাবে আমরা ডেফিনিট ইনডেফিনিটকে চিনবো? হ্যাঁ, এখানে তো এ এন্ড দি নাই। তো এটার একটা সুন্দর একটা পদ্ধতি আছে, সেটা আমরা এটার মধ্যে থেকে শিখে যাব, এবং এটা খুব সহজ। আহ ইংরেজির মতো নিয়ম কানুন নাই। আমরা দেখি কিভাবে এটা শেখা যায়। আচ্ছা, দেখেন এখানে আমাদের যে চিত্রটা আমাদের সামনে আছে, লেফটেন্যান্ট কর্নেল ইমরান হোসাইন, রোল নম্বর হচ্ছে 54, সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইমরান হোসাইন। আচ্ছা, লেফটেন্যান্ট কর্নেল তানবীর আহমেদ 55, লেফটেন্যান্ট কর্নেল এরশাদ হোসেন চৌধুরী, লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল ইশতিয়াক, লেফটেন্যান্ট কর্নেল হ্যালো, ফয়সাল ইশতিয়াক কি আছেন? আচ্ছা, আকিব জাভেদ, লেফটেন্যান্ট কর্নেল আকিব জাভেদ। জি ওস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? লেফটেন্যান্ট আকিব জাভেদ বলছিলাম। 58 আকিব জাভেদ। আচ্ছা, 19 বীর, তাই না? জি জি ওস্তাদ। এইটা কোথায় আপনার এই ইউনিটটা? এটা মাওয়াতে, ও পদ্মার আচ্ছা, পদ্মার পাড়ে। ওই যে যে ওইখানে যে নতুন একটা ক্যান্টনমেন্ট হয়েছে ওইটাতে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মানে এটা এদিকে আসার সময় দেখা যায় হাতের বাম পাশে, তাই না? ওইটা তো। না, এটা ঢাকার সাইডে আর কি, ঢাকা থেকে ও যাওয়ার আচ্ছা আচ্ছা। সময় বাম পাশে, ও আচ্ছা আচ্ছা আর ঢাকার দিকে আসার সময় ডান পাশে। আচ্ছা, ঠিক আছে, আমরা এখানে আসি। দেখেন এইটাকে সালাম আমরা। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি লেফটেন্যান্ট কর্নেল এরশাদ বলছিলাম, শুনতে পাচ্ছেন আমাকে? এতক্ষণ আমি জি 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 জি, রেসপন্স এরশাদ করছিলাম, বাট হোসেন মনে হয় চৌধুরী, যাচ্ছিল জি। না। আচ্ছা, জি। তাহলে আকিব জাভেদ ভাই, আমরা একটু এরশাদ হোসেন চৌধুরীর কাছ থেকে আসি, তারপর আপনার কাছে আসছি, হ্যাঁ? ওকে। আচ্ছা, এরশাদ হোসেন চৌধুরী, আপনি দেখেন, আপনারা একটু সবাই লক্ষ্য করবেন, আরবি ভাষার শাস্ত্র অনুযায়ী আমরা এটাকে বলবো হচ্ছে আল, মানে আলিফ এবং লাম একসাথে, এটার নাম হচ্ছে আল, উচ্চারণটা আল এরকম হয় আর কি। তাহলে বলেন এরশাদ ভাই, এটাকে কি বলবো আমরা? আল। ভেরি গুড। আচ্ছা, আর একটা প্রশ্ন, খুব যারা ছোটকাল থেকে আরবি শেখেন, মানে পড়া শিখেছেন, একটা ছোট্ট প্রশ্ন, সবাই পারবেন আশা করি। দুই জবর, দুই জের, দুই পেশকে কি বলে? তানভীন বলে, তানভীন। এক্সিলেন্ট, তানভিন বলে। আচ্ছা, এরশাদ হোসেন চৌধুরী ভাই, আপনি বলেন দুই জবর, দুই জের, দুই পেশকে কি বলে? তানবিন বলে। গুড। তাহলে আমি প্রশ্ন করি, আপনি আনসার দিবেন প্লিজ। জি। এই যে এটাকে কি বলে? এই যে এইটা, এই আল। আল। আর এটাকে কি বলে? দুই জবর, দুই জের, দুই পেশকে? তানবিন। গুড। আবার প্রশ্নটা করছি, আনসার দিবেন। জি। বাম পাশে যেটা আছে ডেফিনেটের উপরে, আরবিতে এটাকে কি বলবো? আল। আর এটাকে কি বলবো? তানবিন। গুড। আল থাকে শব্দের শুরুতে, বলেন আল কোথায় থাকে? আল থাকে শব্দের শুরুতে। আর তানভিন থাকে শব্দের শেষে, বলেন তানভিন কোথায় থাকে? তানবিন থাকে শব্দের শেষে। গুড। আল দিয়ে নির্দিষ্ট বোঝানো হয়, আর তানভিন দিয়ে অনির্দিষ্ট বোঝানো হয়। এটা হচ্ছে 99 ভাগ ক্ষেত্রে, হ্যাঁ, 1% ব্যতিক্রম আছে। আমরা আপনাদেরকে যত কথাই বলবো, সব কথাই মনে রাখবেন যে এর কিছু ব্যতিক্রম আছে, সেটাও আপনার চোখের সামনে আসবে ভবিষ্যতে। তখন যেন আপনার প্রশ্ন আহ, তৈরি হবে, যেন প্রাথমিক অবস্থায় নিজেকে বুঝ দিতে পারেন। সেজন্য একটু বলে রাখছি যে সব কিছুরই ব্যতিক্রম আছে, এটা শুধু আরবির ক্ষেত্রে না, আমাদের জীবনের সমস্ত কিছুর সাথে, বাস্তবতার সব কিছুর সাথে ব্যতিক্রম আছে। আমরা প্রত্যেকেই ব্যতিক্রম, আমাদের শক্তিশালী দিক আছে, আবার আমাদের
দুর্বল দিকও আছে, হ্যাঁ। তো একইভাবে ভাষার মানে আরবির দুর্বলতা ঠিক না, এটাকে আমরা বলবো এটার ব্যতিক্রম। তো 99 ভাগ ক্ষেত্রে আল দিয়ে নির্দিষ্ট বোঝানো হয় আর তানবিন দিয়ে অনির্দিষ্ট বোঝানো হয়। তো এটা কিভাবে অ্যাপ্লাই হয় আমাদের চোখের সামনে আসবে, সেটা একটু আমরা সামনের দিকে যাচ্ছি। আমরা আশা করি আপনারা সবাই আল এবং তানবিন এই চিহ্নটাকে অন্তত বুঝেন। যদি কারো অসুবিধা থাকে উনি বলবেন। হুম, আচ্ছা, আমরা একটু সামনে যাচ্ছি, একটু লক্ষ্য করবেন। একটু ভেঙে ভেঙে বলছি যেন আপনাদের সবার সুবিধা হয়। আচ্ছা এরশাদ ভাই, এটা বলেন এখানে কি লেখা আছে? আহ, এই যে বা দুই পেশ আ, বুন। বুন, বা দুই পেশ বুন। আচ্ছা, এইটাকে আমরা আবার এইভাবেও বলতে পারি, বা নুন পেশ বুন। ঠিক আছে? তাহলে এই দুইটার মধ্যে একটা পার্থক্যটা কি বা মিলটা কি, সেটা আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করব। আমরা আরো কয়েকটা দেখি, তারপরে আমাদের প্রশ্ন হবে। আচ্ছা, তারপরে এটা উচ্চারণ করেন, বা দুই জবর বান। বান। আমরা এটাকে এভাবেও বলতে পারি বা উচ্চারণ করতে পারি, জবর লিখতে নুন। পারি। বা জবর নুন বান। হ্যাঁ। আরেকটা হচ্ছে বা দুই জের বিন। বিন। গুড। এটাকে আমরা এভাবেও লিখতে পারি, বিন। রাইট। আচ্ছা, এখন এরশাদ ভাই আপনি বলেন তো, এর মধ্যে আমরা একটা সমন্বয় করতে চাই যে কিভাবে আমরা উম এইটাকে, হ্যাঁ, শর্ট করে এটা নিয়ে আসছি কিভাবে, বলেন তো কি করে? তানবিন ইউজ করে গুড। অর্থাৎ একটা পেশ ছিল, এটা এক পেশ, দুই নুনটাকে পেশ আমরা বিলুপ্ত করে কি করছি, আরেকটা পেশ দিয়ে দিয়েছি। নুন। রাইট। ঠিক আছে? তার মানে ডাবলের মধ্যে একটা নুন আছে। যখনই কোনো অক্ষরের উপর সকল ডাবল ডাবলের সাইন পাবো, তার মধ্যে একটা নুন আছে। ঠিক আছে? সব ডাবলের মধ্যে একটা নুন আছে। ওই নুনটাকে ভাঁজ করে আমরা এখানে শর্ট ভার্সনে নিয়ে আসছি। পরিষ্কার? জি। ওকে। তো এই অনির্দিষ্ট যেটা তানবিন, এটাই হচ্ছে মানে তানবিনটা হচ্ছে অনির্দিষ্টের সাইন। তানবিনটা কিসের সাইন? ইনডেফিনিট। গুড। এটা 99 ভাগ সময়ে, হ্যাঁ, ব্যতিক্রমও আছে। ব্যতিক্রম হতে পারে যে তানবিন আছে বাট নির্দিষ্ট, সেটা একদমই একদমই অল্প। আমরা একটা কথা বলে দিলেই আপনারা বুঝে নিতে পারবেন, মনেও রাখতে পারবেন, সহজ আছে। আচ্ছা, একটু সামনের দিকে যাই। হ্যাঁ, এটা বলার দরকার নেই। কিতাবুন। হ্যাঁ, আমি আসছি প্লিজ। ওকে। হ্যাঁ, এরশাদ ভাই বলেন কি লেখা আছে? কিতাবুন। গুড। আর এটা উচ্চারণ করেন। আল কিতাবুন। না, লক্ষ্য আল করে বলুন। কিতাবু। গুড। সবাই একটু লক্ষ্য করবেন প্লিজ, আমরা একটা নিয়ম শিখে যাব এবং আল কিতাবু। এটা আমাদের খুবই প্রয়োজন হবে অ্যাজ এ স্টুডেন্ট অফ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। এরশাদ ভাই আবার দুইটা উচ্চারণ করবেন প্লিজ। কিতাবুন। হুম। আল কিতাবু। মাশাআল্লাহ। আচ্ছা, কিতাবুন মানে হচ্ছে একটি বই। ঠিক আছে? এ বুক। কিতাবুন মানে হচ্ছে একটি বই। আর আল কিতাবু মানে হচ্ছে দি বুক, বই। বইটি। কিতাবুন মানে যে কোনো একটা বই। এটা পৃথিবীর যে কোনো একটা বই হতে পারে, একটি বই। আর আল কিতাবু বলে একটা নির্দিষ্ট বইকে বোঝানো হয়, বইটি, হ্যাঁ, একটা নির্দিষ্ট বই। তো এটাই হচ্ছে মানে নির্দিষ্ট অনির্দিষ্ট চেনার সবচেয়ে বড় টুলস। রাইট। তাহলে কিতাবুন হচ্ছে অনির্দিষ্ট, আল কিতাবু হচ্ছে নির্দিষ্ট, হ্যাঁ। এখানে যে কথাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং আমরা এইভাবে করে লিখেছি, এটা আমরা যখন বাচ্চাদেরকে শেখাই তখন তাদেরকে বলি আর কি, যে আল এবং তানবিন তারা বন্ধু না। আল এবং তানবিন বন্ধু না, মানে তারা যেহেতু বন্ধু না, তাহলে তারা একসাথে আসে না। যেহেতু তারা বন্ধু না, তারা পাশাপাশি বসে না। অর্থাৎ এরশাদ ভাই, কখনো কি এরকম কোনো শব্দ হতে পারে যে দি এ বুক, এরকম কি হয় কখনো ইংরেজিতে? নেগেটিভ হবে না। বা বা এ দি বুক এভাবে হয়? না, না না, হবে না। হয় না। একইভাবে আরবিতে
যদি কোনো শব্দের শুরুতে আল থাকে তাহলে শেষে দুইটা হবে না, একটা হবে। ঠিক আছে? অথবা শেষে যদি দুইটা থাকে তাহলে শুরুতে আল হবে না, অর্থাৎ যে কোনো একভাবে সে আসবে। তাহলে আল আসলে নির্দিষ্ট, আর তানবিন আসলে অনির্দিষ্ট। তাহলে আল আর তানবিন কি না একটু বলেন? ফ্রেন্ড না, ফ্রেন্ড না। গুড। বন্ধু। আচ্ছা, থ্যাংক ইউ। এখন সরি, এখানে একটু, আচ্ছা, আমাকে একটু সময় দিবেন। এখানে একটা মিস হয়ে গেছে। ওকে। আচ্ছা, এরশাদ ভাই, যেহেতু আপনি এতক্ষণ আমাদের সাথে অংশগ্রহণ করেছেন, আপনার কাছ থেকে আমরা একটা আনসার শুনবো, হ্যাঁ? আচ্ছা, লক্ষ্য করেন, আহ, এইখানে শেষে কিছু দেওয়া নাই। হ্যাঁ, শেষে কিছু দেওয়া নাই, এখানেও দেওয়া নাই, এখানেও দেওয়া নাই। এখন আপনি এটা দিবেন আপনার সেন্স ব্যবহার করে। এতক্ষণ আমরা যেটা শিখাইছি এটা কিভাবে পড়বো? এটা আমরা তো বলেন, আপনার উচ্চারণ করেন। এখানে কি লেখা আছে বলেন? এটা তো তাহলে ইনডেফিনিট হিসেবে যদি আমরা ধরি, হ্যাঁ, তাহলে হ্যাঁ, তো হ্যাঁ, এটাকেও তো আমরা ইয়াদ ধরবো না, তানবিন। হ্যাঁ, হ্যাঁ, বলেন। কালামুন। এক্সিলেন্ট। আর এটা উচ্চারণ করেন। আল কালাম। না, না, শেষ করতে হবে, পুরাটা বলতে হবে। আল কালামু। ভেরি গুড। এবার একটু পরিষ্কার করে উচ্চারণ করেন, আপনার হইছে। আবার এটা বলেন। কালামুন। টান নাই, কলামুন। সিম্পল। কালামুন। আর এটা? আল কালামু। ভেরি গুড। কলামুন, আল কলামু। আচ্ছা, আল কলামুন কালামু। অর্থ কি হবে? পেন। না, না, আমরা কিভাবে এর আগে বলছি সেভাবে বলেন। কিতাবুন কি কি বলেছিলাম? ও, আহ, এ বুক। এ পেন। কিতাবুন। এ এ পেন। পেন। গুড, গুড। এটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? অনির্দিষ্ট। কিভাবে চিনলেন? এটাতে যে তানবিন ছিল, মানে শব্দের ধরে শেষে নিয়েছি তানবিন দেখে শব্দ শেষ তানবিন। বুঝলেন। গুড। আচ্ছা, আল কলামু অর্থ কি হবে? টি পেন। ওকে। এটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? নির্দিষ্ট। কিভাবে আল চিনলেন? ছিল, অনেক শব্দের ধন্যবাদ। শুরুতে আল ছিল। জি, জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, তারপরে হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল আকিব জাভেদ, আপনি আসবেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আকিব জাভেদ ভাই, আপনি এখান থেকে বলেন। বাইতুন, আল বাইতু। এক্সিলেন্ট। বাইতুন বাইতুন অর্থ মানে কি হচ্ছে হবে? ঘর, ঘরটি। না, 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 সরি, বাইতুন একটি ঘর। ও, একটি বাইতুন ঘর। হচ্ছে দরজা, দরজা। সরি, না, না, ঠিক আছে, একটি বাড়ি, ঘর। বাড়ি। একটি বাড়ি বা ঘর। একটি বাড়ি। এটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? এটা অনির্দিষ্ট। গুড। কিভাবে চিনলাম? এটা ওই তানবিন ছিল লাস্টে এবং হুম। আল ছিল না। আচ্ছা, আর এটা এটা কি হবে উচ্চারণ আর অর্থ বলেন? আল বাইতু, বাড়িটি। এটা গুড। নির্দিষ্ট, আল ছিল বলে। ওকে, অনেক ধন্যবাদ। লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ, লেফটেন্যান্ট কর্নেল হামিদুল ইসলাম। আসসালামু আলাইকুম হুজুর, লেফটেন্যান্ট কর্নেল ওয়াহিদুজ্জামান তানজিদ বলছিলাম। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা। উম, বলবো আমি? জি, 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 প্লিজ এখান থেকে বলেন। মসজিদুন, আল মসজিদ, না, না, পুরোটা বলতে হবে। আল মসজিদু। ইয়েস। এই কোর্সে আমরা পুরাটা বলবো, হ্যাঁ, বলার সময়। আপনি যখন কোরআন পড়বেন তখন ওইভাবে বলবেন যেটা এর আগে পড়েছেন। কিন্তু এটা একটা বিশেষ কারণে আমরা পুরোটা পড়বো, আস্তে আস্তে বোঝা যাবে কেন। আচ্ছা, এখন বলেন মাসজিদুন অর্থ কি হবে? একটি মসজিদ।
গুড। এটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? এটা অনির্দিষ্ট। গুড। আর আল মাসজিদু অর্থ কি হবে? মসজিদটি অথবা দি মস্ক। এটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? এটা নির্দিষ্ট। ওকে, অনেক ধন্যবাদ। তাহলে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট হওয়ার যে মূল সূত্র সেটা সম্পর্কে আশা করি বুঝতে পেরেছেন, কোনো অসুবিধা নাই। জি। ওয়াহিদুজ্জামান ভাই, আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, লেফটেন্যান্ট কর্নেল হামিদুল ইসলাম, আপনি কি আছেন? লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শামসুজ্জামান, লেফটেন্যান্ট কর্নেল আফজালুর রহমান চৌধুরী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আফজালুর রহমান চৌধুরী বলছেন? জি বলছি। ওকে, আচ্ছা, আপনি বলেন এটা। বাবুন, হুম। এটা অনির্দিষ্ট। আর এই আল পাশে বাবু, আল বাবু। এটা নির্দিষ্ট। গুড। বাবুন অর্থ? বাবুন অর্থ একটি দরজা। একটি দরজা। আল বাবু অর্থ দরজাটি। ওকে। মিয়া মিয়া। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আচ্ছা, আচ্ছা, অনেক ধন্যবাদ আপনারা যারা যারা অংশগ্রহণ করলেন এবং বললেন। আশা করি যে আপনাদের কোনো অসুবিধা হবে না। আচ্ছা, আমাকে একটু সময় দিবেন। আচ্ছা, আহ ধন্যবাদ। আমি আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন নির্দিষ্ট এবং অনির্দিষ্ট কিভাবে হয়। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে নির্দিষ্ট অনির্দিষ্ট নিয়ে, তাহলে আপনারা প্রশ্ন করবেন প্লিজ। এখন এখানে একটা ছোট বিষয় থেকে যায়, সেটা হচ্ছে যে কিভাবে আমরা ব্যক্তিকে নির্দিষ্ট অনির্দিষ্ট করব। হ্যাঁ, ব্যক্তিকে কিভাবে আমরা নির্দিষ্ট অনির্দিষ্ট করব, সেটা কিভাবে আমরা করব সেটা একটু দেখি। আচ্ছা, এখানে আচ্ছা, ধরেন আমরা পড়লাম হচ্ছে একজন ডাক্তারকে আমরা নির্দিষ্ট করব। হ্যাঁ, ডাক্তারকে। এখন ডাক্তারকে নির্দিষ্ট করার জন্য আমরা যদি বাংলায় বলি ডাক্তারটি, তাহলে এটা শুনতে সুন্দর লাগে না। আমরা যদি বলি হচ্ছে শিক্ষকটি, তাহলে এটা সুন্দর না। হ্যাঁ, তারপর আমরা যদি বলি ইঞ্জিনিয়ারটি, সুন্দর না। হ্যাঁ, পুলিশটি, এভাবে হয় না। তাহলে ব্যক্তির ক্ষেত্রে আমরা কিভাবে বাংলায় তাকে নির্দিষ্ট বলতে পারি? বলেন, একজন বুদ্ধি দেন। আমরা বলতে পারি বইটি, এটা এটা সুন্দর। কলমটি, হ্যাঁ, এটাতে কোনো অসুবিধা নাই। কিন্তু ডাক্তারটি এভাবে তো বলা যায় না, শিক্ষকটি এভাবে বলা যায় না। তাহলে কিভাবে বলবো আমরা ব্যক্তিকে? একজন 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 বললে স্যালুটেশন তো ইউজ করি, একজন জনাব। বললে তো একজন বললে তো নির্দিষ্ট অনির্দিষ্ট হয়ে যায়। আমরা একটা শব্দ ব্যবহার করতে পারি। ডাক্তার সাহেব। হ্যাঁ, মাশাআল্লাহ। নাম কে বললেন প্লিজ? লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুর। মিয়া মিয়া, মঞ্জুর ভাই, অনেক ধন্যবাদ। শুক্রান ডাক- জালিল। ডাক্তার সাহেব, ঠিক আছে। শিক্ষক সাহেব, এটা আমরাই তৈরি করলাম ধরেন, আর আমরাই ব্যবহার করলাম আপাতত। যদিও এইভাবে একাডেমিক কোনো স্বীকৃতি নাই, তো অসুবিধা নাই। এগুলো তো ওহী না যে বানানো যাবে না। আমরা এইভাবে করেই বলি, আমাদের সমাজেও এইভাবে বলা হয়। তাহলে ব্যক্তিকে যখন নির্দিষ্ট করা হবে, তখন আমরা বলার ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে ডাক্তার সাহেব বলতে পারি। আর ইংরেজিতে বললে তো আপনি দি ডক্টর বা দ্য টিচার এভাবে বলতে পারবেন, আপনার যেভাবে সুবিধা হয়। আচ্ছা,
তাহলে নির্দিষ্ট অনির্দিষ্টের যদি আপনাদের সামনে কোনো এক্সারসাইজ আসে, এটা হয়তো আপনাদের হোমওয়ার্কে যাবে। সেক্ষেত্রে আপনারা কিভাবে এই হোমওয়ার্কটা করবেন আমি একটু বলে দেই। অনেকে হচ্ছে যে খেয়াল করে না। তো আমি একটু সবার সচেতনতা আহ, কামনা করছি। আপনারা উপরে পড়ে নিবেন যে আসলে কি বলতে চাচ্ছে বা প্রশ্নটা কি চাচ্ছে। এখানে লেখা হচ্ছে শেষ অক্ষরে হরকত যুক্ত করুন এবং অর্থ লিখুন। শেষ অক্ষরে হরকত বলতে জবর জের পেশকে আর হরকত বলে, মানে ওই সাইনটাকে। তো প্রতিটা শব্দের শেষে দেখবেন ফাঁকা আছে, ওইখানে আপনি একটা অথবা দুইটা বসাবেন নির্দিষ্ট অনির্দিষ্টের সূত্র অনুযায়ী, আর তার নিচে আপনি অর্থটা লিখবেন। এইভাবে করে আপনি হোমওয়ার্কটা জমা দিবেন এবং লেখার সময় জোরে জোরে উচ্চারণ করবেন, আর একজনকে শেখাতেও পারবেন। এবং কি শিখলেন সেটা যখন হোমওয়ার্কে জমা দিলেন ওইটা একটা প্রমাণ দলিল হিসেবে থাকলো। সব দিক থেকেই আপনার উপকার। তো আশা করি এই হোমওয়ার্কটা আপনারা করে দিবেন একদম। 5 মিনিট লাগবে করতে, একটু বুঝে বুঝে। শেষ অক্ষরে শুধু আপনারা সাইন বসাবেন, আর কোনো কাজ নাই, আর নিচে অর্থ লিখবেন নির্দিষ্ট অনির্দিষ্ট অনুযায়ী। আচ্ছা, আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা প্লিজ, যদি থাকে তাহলে করবেন। জি, আসসালামু আলাইকুম হুজুর। আজকে আসলে নামাজ তো আমাদের 8টায়, আপনি এটা কি ব্রেক দিবেন কোনো? 8টায় নামাজ স্যার? এই আচ্ছা আমাদের ঠিক আছে। সেন্ট্রাল মসজিদে ক্যান্টনমেন্টে জি 8টায় জি। জামাত শুরু জি হয়। জি স্যার, তাহলে আমরা যদি 10 মিনিট আগে স্যার ছুটি দেই, হ্যাঁ, জি, তাহলে আবার ওইটার পরে 15 মিনিট বা 10 মিনিট থাকলো। না একটু তাহলে হ্যাঁ, সময় লাগবে এসার নামাজ তো। জি, জি জি ঠিক আছে স্যার। তাহলে স্যার ঠিক আছে। মানে আমি একটু সবাইকে অনুরোধ করব যে আপনারা একটু নামাজের জন্য প্রস্তুত থাকবেন, অর্থাৎ অজু করে রেডি হয়ে থাকবেন। আমরা 5-7 মিনিট আগে আপনাদেরকে যদি ছেড়ে দেই, আপনারা সাথে সাথে মসজিদে চলে যেতে পারবেন। শুধু ফরজ পড়ে একটু ফিরবেন সপ্তাহে 2 দিন, পরে আপনারা বিতের সালাদটা পড়ে নেবেন বাসাতে। মানে তাহলে আমরা 10-15 মিনিট, 15 মিনিটের বা 20 মিনিটের একটা যদি ব্রেক দিই, তাহলে আমাদের বেশি সময়টা আর কি যাবে না। তো আপনাদের কাছে অনুরোধ যে আপনারা একটু সলাতের জন্য রেডি হয়ে থাকবেন। আমরা আপনাদেরকে ছুটি দিলে আপনারা সাথে সাথেই চলে যাবেন এবং একটু তাড়াতাড়ি ফিরে আসার চেষ্টা করবেন। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে প্লিজ? হোম টাস্কটা আবার একটু বলেন। আচ্ছা, হোম টাস্ক হচ্ছে যে এই শীটটা আপনারা পেয়ে যাবেন, ওই শেষ অক্ষরে হরকত বসাতে হবে। আচ্ছা কর্নেল মিজান, এই দেখেন, এইখানে দেখেন আল কিতা, কি বসাবেন এখন বলেন? আল কিতাবু। ইয়েস, এইভাবে। আর যেখানে হচ্ছে আল নাই সেখানে দুইটা বসাবেন। ঠিক আছে? বাইতুল বাইতুল। জি জি। জি জি প্লিজ। আসসালামু আলাইকুম হুজুর। জি জি। জি, আমরা কি সবগুলাতেই এই লাস্টে বু হবে নাকি অন্য বি বা বাও না, হতে পারে? আপনি শুধু পেজ দেন, এরপরে বু, সবগুলোই। বু বা বা হবে সেটা আমরা পরে শিখব। আপাতত আপনি পেজ দিয়ে করবেন। জি, থ্যাংক ঠিক ইউ। আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। যে একটা প্রশ্ন ছিল, জি জি। প্রশ্নটা হচ্ছে আমরা যখন ব্যক্তিকে নির্দিষ্ট করি সেখানে আমরা হাজা কেন ব্যবহার করছি, হোয়াই নট হুয়া? হুয়াতেও আসবো, আস্তে আস্তে আসি। প্রথম দিনই হুয়া বললে তো একটু কষ্ট হয়ে যাবে। তো আমরা একটু আস্তে হুয়াতে আসবো। হ্যাঁ, খুব তাড়াতাড়ি আসবো। আচ্ছা, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ সো ঠিক মাচ। আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, আসসালামু অনেক আলাইকুম। ধন্যবাদ। আচ্ছা, তো ডিফারেন্ট টাইমে সালাত আছে, একটু আপনারা একটু ম্যানেজ করেন। আমরা 8টার সালাদটাকেই আমরা ধরি। আপনারা একটু প্লিজ 2 দিন তো একটু কি ম্যানেজ করার চেষ্টা করেন, বা পরে নিজেরা জামাত যদি করা যায়। আচ্ছা, তাহলে আমরা চলে যাব পরবর্তী লেসনে। আশা করি নির্দিষ্ট অনির্দিষ্ট বিষয়টা আপনাদের সবার কাছে পরিষ্কার। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে জানাবেন। আমরা এখন নতুন কয়েকটা শব্দ শিখব। নতুন শব্দ শেখার মধ্যে দিয়ে আমাদের উপকার যেটা হবে, আমাদের যদি পড়াতে একটু অসুবিধা থাকে আরবি পড়ার ক্ষেত্রে, সেটাও ইনশাল্লাহ সুবিধা হবে। আর শব্দগুলোও আমাদের জানা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা লক্ষ্য করেন,
আমরা টাইটেল করে দাও। এখন যে নতুন 18টা শব্দ শিখবো, এটা হচ্ছে মানে অপোজিট শব্দ, বিপরীত শব্দ, এবং এখানে আমরা মুখস্থ করার চেষ্টা করব। মুখস্থ হয়তো হবে না আমাদের প্রথমেই, তবে আমরা পড়ার মধ্যে থাকলে ইনশাআল্লাহ অসুবিধা হবে না। তো আমরা এটা জোরে জোরে পড়বো, উচ্চারণ সুন্দর হবে এবং মুখস্থও তাড়াতাড়ি হবে। আপনাদের মধ্যে থেকে আসবেন, আমি কথা বলছিলাম আফজালুর রহমান চৌধুরী, আপনি আসবেন। জাদিদুন জাদিদুন। আফজালুর রহমান চৌধুরী বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাদিদুন জি, কদিমুন। গুড। আপনি একটু অর্থ বলেন। জাদিদুন। জাদিদুন অর্থ নতুন, হুম, কদিমুন অর্থ পুরাতন। গুড। যারা শুনছেন আপনাদের একটা দায়িত্ব আছে, সেটা হচ্ছে আপনারা আপনাদের মতো করে আপনারা একটু উচ্চারণ করে নেবেন অবশ্যই। যেহেতু সবাই একসাথে উচ্চারণ করলে এটা শোনা যাবে না, তাই আমরা একজন একজন করে নিচ্ছি। জাদিদুন, কদিমুন। তারপরে করিবুন হুম, অর্থ কাছে, হুম, বাঈদুন অর্থ দূরে, good, বারিদুন অর্থ ঠান্ডা, হুম, হারুন অর্থ গরম, কাবীরুন অর্থ বড়, সগীরুন অর্থ ছোট, সাকিলুন অর্থ ভারী, খফিফুন অর্থ হালকা, নাজিফুন অর্থ পরিষ্কার, ওয়াসিখুন অর্থ নোংরা, জালিসুন অর্থ বসা, ওয়াকিফুন অর্থ দাঁড়ানো, মাফতুহুন অর্থ খোলা, মুগলাকুন অর্থ বন্ধ, জামিলুন অর্থ সুন্দর, কবিহুন অর্থ অসুন্দর। অনেক ধন্যবাদ, আপনার উচ্চারণও অনেক সুন্দর। অনেক ধন্যবাদ আপনাকে আফজালুর রহমান চৌধুরী। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তারপরে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাহিদ হোসেন। আসসালামু আলাইকুম হুজুর। আছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নাহিদ হোসেন, আপনার এই ইউনিটটার কি নাম? JNA, এটাতে কি বোঝায়? এটা এনসে একাডেমি, জেসি এনসে একাডেমি পরবর্তীতে করা হয়েছে। এনসে একাডেমি আছে বগুড়াতে, সেখানে। মানে ওইখানে ওনাদের ট্রেনিং হয় এরকম কিছু, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি জি, আমাদের জেসি এনসে দের ট্রেনিং এখানে হয়, সকল ধরনের ট্রেনিং। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। আপনি প্লিজ আগে যেভাবে উনি বললেন আফজালুর রহমান চৌধুরী, আপনি একইভাবে আরবিটা উচ্চারণ করবেন এবং অর্থ বলবেন প্লিজ। জাদিদুন অর্থ নতুন, কদিমুন অর্থ পুরাতন, করিবুন অর্থ কাছে, বাঈদুন অর্থ দূরে, বারিদুন অর্থ ঠান্ডা, হারুন অর্থ গরম, কাবীরুন অর্থ বড়, সগীরুন অর্থ ছোট, থাকীলুন অর্থ ভারী, খফিফুন অর্থ হালকা, নাযীফুন অর্থ পরিষ্কার, ওয়াসিখুন অর্থ নোংরা, জালিসুন অর্থ বসা,
ওয়াকিফুন অর্থ দাঁড়ানো। মাফতুহুন অর্থ খোলা। মুগলাকুন অর্থ বন্ধ। জামিলুন অর্থ বিউটিফুল, সুন্দর। কবিহুন অর্থ অসুন্দর। অনেক ধন্যবাদ, আপনার উচ্চারণও অনেক সুন্দর। থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে হচ্ছে আসবেন লেফটেন্যান্ট কর্নেল মাহি আহমেদ চৌধুরী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, প্লিজ আপনিও বলবেন। সবাই একটু লক্ষ্য করেন, ক্লাসে আমরা বারবার দেখাচ্ছি যেন ক্লাসেই আপনাদের পড়াটা হয়ে যায় এবং পরিচিত হন, মুখস্থ হয়ে যায়, আবার পড়তেও সুবিধা হয় আপনাদের। জি, প্লিজ মাহি আহমেদ চৌধুরী আপনি বলবেন। জাদিদুন নতুন। কাদিমুন পুরাতন। কাবিরুন করি সরি করি করিবুন কাছে। বাঈদুন দূরে। বারিদুন ঠান্ডা। হাররুন গরম। কবিরুন বড়। সগীরুন ছোট। সাকিলুন ভারী। খাফিফুন হালকা। নাজিফুন পরিষ্কার। ওয়াসিহুন নোংরা। অসিখুন। ওয়াসিহুন নোংরা। জালিসুন বসা। ওয়াকিফুন ওয়াকিফুন, ওয়াতে একটু টেনে বলতে হবে। ওয়াকিফুন দাঁড়ানো। গুড। মাফতুহুন খোলা। মুগলাকুন বন্ধ। জামিলুন সুন্দর। কাবিহুন অসুন্দর। সরি কবিহুন। জি জি, ঠিক আছে। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা হচ্ছে এশান নামাজের বিরতিতে যাব। আশা করি এই এশান নামাজ 8টা 15-তে শুরু হবে, খুব তাড়াতাড়ি, তখন সবারটার সাথে মিলে যাবে। তো আজকে আমরা 8টাকে কেন্দ্র করে আমরা এই বিরতিটা দিচ্ছি। আপনাদের সাথে আবার ঠিক আমরা আমরা যদি ধরি 8টা 15-তে আমরা শুরু করব, হ্যাঁ। 8টা 15-তে আমরা আবার কথা বলা স্টার্ট করব। আপনারা সলাত আদায় করে নেন এবং প্লিজ আপনারা সবাই অন্তত 2 মিনিট 1 মিনিট আগে ফিরে আসবেন, হ্যাঁ। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আছি আমাদের 4র্থ ক্লাসে, আর আমরা শিখছিলাম হচ্ছে 18টা ওয়ার্ডস, যেগুলো আমাদের বইয়েও আছে। 19 নম্বর পৃষ্ঠা, আপনাদের কাছে যে বই আছে সেই বইয়ের 19 নম্বর পৃষ্ঠাতে গেলে আপনারা এই শব্দগুলো পাবেন। তো এটা আমরা আরেকবার একটু শুনি, তারপরে আমরা আরেকটা বিষয়ে চলে যাব। সহজ ধারাবাহিকভাবে আসছে আমাদের সামনে, আস্তে আস্তে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, আহ আচ্ছা, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শামসিল আরিফিন, আপনি কি আছেন? আসসালামু আলাইকুম ইয়া উস্তাদ, হাজির আছি। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, দেখেন আপনি এখানে আমরা যে শব্দগুলো পড়েছিলাম ওইটাই আপনি একবার পড়বেন প্লিজ, আর সবাই শুনবেন এবং যার যার জায়গা থেকে উচ্চারণ করবেন। জি, শুরু করব জি উস্তাদ। জি, প্লিজ। জাদিদুন নতুন। কদিমুন পুরাতন। করিবুন
কাছে, বাঈদুন দূরে, বারিদুন ঠান্ডা, হারুন গরম, কাবীরুন বড়, সগীরুন ছোট, সাকিলুন ভারী, খফিফুন হালকা, নাযীফুন পরিষ্কার, ওয়াসিখুন নোংরা, ওয়াসিখুন নোংরা, জালিসুন বসা, ওয়াকিফুন দাঁড়ানো, মাফতুহুন খোলা, মুগলাকুন বন্ধ, জামিলুন সুন্দর, কবিহুন অসুন্দর। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনি থাকেন, আমরা একটা নতুন বিষয় আপনাদের সামনে এখন নিয়ে আসতে চাচ্ছি। নতুন বিষয় বলতে আমাদের আরবি ভাষা শেখার জার্নিতে এগুলো সবসময় আমাদের চোখের সামনে থাকবে, কিন্তু এখন নতুন প্রথম আসবে আমাদের সামনে। কিন্তু এটাকে কেন্দ্র করে আপনাদের মনের মধ্যে যে প্রশ্নগুলো হবে সেটাকে আমরা আজকে বলার চেষ্টা করব, আর এর বিস্তারিত আমরা সামনে আস্তে আস্তে আরো শিখব। আচ্ছা, ফেমিনাইন ওয়ার্ডস ইন অ্যারাবিক, আরবি ভাষায় মহিলাবাচক শব্দ। হ্যাঁ, আমরা স্ত্রীবাচক শব্দটা বলছি না, মহিলাবাচক শব্দটা ভালো। হ্যাঁ, মানে সবার ব্যাপারে আসে, সুন্দর শব্দ আর কি। বা স্ত্রীবাচক শব্দ, মহিলাবাচক শব্দই আমরা বলবো বাংলাতে, মহিলাবাচক শব্দ আরবি ভাষাতে। এখন কিছু কিছু শব্দ আপনাদের সামনে আসবে, তখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন হতে পারে যে এইটা আবার মহিলাবাচক কিভাবে হয়। তো সেই প্রশ্নের একটু আনসার দিই, সেটা হচ্ছে একটা শব্দ মহিলাবাচক হলেই যে সেটা শুধুমাত্র মহিলাদের জন্য, ব্যাপারটা এরকম না। শব্দটা মহিলাবাচক ভাষার বিভিন্ন কারণে ভাষার মধ্যে পুরুষবাচক মহিলাবাচক শব্দ থাকে, কিন্তু কোন একটা শব্দ মহিলাবাচক বলেই যে সেটা শুধুমাত্র মহিলাদের জন্য, ব্যাপারটা এরকম না। এটা যে কারোর জন্য হতে পারে, মানে সবার জন্যই হতে পারে। যেমন একটা উদাহরণ দেই আপনাদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমে সূর্যকে মহিলাবাচক শব্দ হিসেবে এনেছেন। হ্যাঁ, শামসুন, শামসুন হচ্ছে সূর্য, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিলাবাচক শব্দ হিসেবে ট্রিট করেছেন। তো সূর্য তো শুধুমাত্র মহিলাদের জন্য ওঠে না, বা সূর্যের উপকার এটা শুধুমাত্র মহিলাদের জন্য না, সবার জন্যই। শব্দটা মহিলাবাচক, এছাড়া আর কিছু না। আবার চাঁদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষবাচক শব্দে আখ্যায়িত করেছেন। তো তার মানে এই না যে চাঁদ শুধুমাত্র পুরুষরাই দেখতে পারবে, মহিলারা পারবে না, এরকম না। তার মানে স- ভাষার মধ্যে যে জেন্ডার ভিত্তিক ওয়ার্ড আমরা পাবো, সেটা নিয়ে আমাদের গভীর চিন্তা করে লাভ নাই যে এটা কেন মহিলাবাচক হলো, এটা কেন। যেমন আমরা দেখব যে মাদ্রাসা বা স্কুল, যেটাকে আরবিতে বলে মাদ্রাসা, এটা মহিলাবাচক শব্দ। তো মাদ্রাসাতে পুরুষও পড়তে পারে, মহিলাও পড়তে পারে। হুম, কাজেই এটা এটা সাধারণ বিষয়। তো এখন প্রথম প্রশ্ন হচ্ছে যে মহিলাবাচক শব্দ আমরা কিভাবে চিনব। মহিলাবাচক শব্দ চেনার একটা বড় লক্ষণ হচ্ছে শব্দের শেষে গোলতা থাকবে। আমি আবারও বলছি, আমরা যা কিছু বলি সবকিছুরই ব্যতিক্রম আছে। এটাও 99 ভাগ সময়ে শব্দের শেষে মহিলাবাচক, আবার ব্যতিক্রমও আছে, সেটা আমরা আস্তে আস্তে শিখবো, সমস্যা নেই। কিন্তু মোস্ট অফ দ্য টাইম, এবং আমরা ধরতে পারি 99 ভাগ সময় শব্দের শেষে মহিলাবাচক শব্দ মানে হচ্ছে, সরি, শব্দের শেষে গোলতা মানে হচ্ছে শব্দটা মহিলাবাচক। আচ্ছা, তাহলে আমরা কয়েকটা শব্দ একটু দেখে আসি যেগুলো আমাদের সামনে ভবিষ্যতে আস্তে আস্তে আসবে। উচ্চারণ করার জন্য আসবেন প্লিজ। শামসিল আরিফিন, আপনি আপনি উচ্চারণ করেন প্লিজ। এখানে কি লেখা আছে? সাইয়ারাতুন। গুড। শেষে গোলতা আছে, এটা মহিলাবাচক শব্দ। হ্যাঁ, জি। আচ্ছা, তারপরে দাররাজাতুন। গুড। অর্থটা আমরা পরে জানবো, এটার অর্থ কি, আমরা আগে একটু উচ্চারণ করি। মাদ্রাসাতুন।
গুড। গুরফাতুন, গুড। হাদিয়াকাতুন, শাজারাতুন, সাব্বুরাতুন, নাফিদাতুন, নাজ্জারাতুন, বাত্তাতুন। গুড, ভেরি গুড। তাহলে মহিলাবাচক শব্দ কিভাবে চিনবো? শামসিল আরিফিন ভাই, আপনি বলেন। লাস্টে যে গোলতা বা তা মারবুতা থাকলে এটা ওই ইয়ে হবে, ফিমেল ওয়ার্ড হয়ে যাবে। মাশাআল্লাহ। তা মারবুতা আপনি কোথায় শিখলেন? আমি এএলসি 4 স্টুডেন্ট ছিলাম 10 বছর আগে। ও 4 না? জি। 4। তো ওই সময় কি এটা শেষ করছিলেন? না, শেষ করতে পারি না, এই জন্য আবার ও করতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মাশাআল্লাহ। ঠিক আছে, মাঝখানে 10 বছর কেটে গেছে না? জি। আচ্ছা, 4 তারপরে আবার এখন 14, তো আপনি 10 ব্যাচ পরে 10 বছর। ঠিক আছে, মাশাআল্লাহ। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। শুকরান কাসিরান। আচ্ছা, রুকনুজ্জামান ব্যস্ত থাকবেন। লেফটেন্যান্ট কর্নেল ওয়াসিম আকরাম 67, রোল নম্বর 67, লেফটেন্যান্ট কর্নেল ওয়াসিম আকরাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুর। আমার রোল নম্বর 31। আমি থার্ড লেকচারে পার্টিসিপেট করার কথা ছিল, বাট করতে পারিনি। আচ্ছা, তো If you- এখন করতে চাচ্ছেন? যদি আমার টার্ন শিওর অ্যালাউ শিওর, প্লিজ আসেন আপনি। আচ্ছা, আপনি বলেন মহিলাবাচক শব্দ আমরা কিভাবে চিনবো? লাস্টে গোল তা থাকলে মহিলাবাচক হবে। ওকে, লাস্টে গোলতা থাকলে মহিলাবাচক শব্দ হবে। আচ্ছা, মহিলাবাচক শব্দ মানেই কি এমন যে সেটা শুধুমাত্র মহিলাদের জন্য এরকম? না, যেটা সবার ক্ষেত্রে ইউজ হতে পারে। সবার ক্ষেত্রে ইউজ হতে পারে, মানে সব না, মানে ইউজ সবার ক্ষেত্রে হবে না। ইউজ মহিলাবাচক শব্দ মহিলাবাচকের জন্যই ব্যবহার হবে, মানে একটা প্যাটার্ন থাকবে, কিন্তু ওইটা সবার জন্যই হতে পারে। মানে মহিলাবাচক শব্দ মানে এই না যে সেটা শুধুমাত্র মহিলাদের জন্যই। হ্যাঁ, মানে ওই 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 জিনিসটা। যেমন আমি যদি বুঝাই সূর্য, সূর্য শব্দটা মহিলাবাচক, কিন্তু সূর্য শুধুমাত্র মহিলাদের জন্যই আসে নাই পৃথিবীতে, হ্যাঁ, সবার জন্যই আসে এরকম। রাইট। মাদ্রাসা মহিলাবাচক শব্দ, কিন্তু মাদ্রাসাতে স্কুলে তো সবাই পড়ে, মহিলারাও পড়ে পুরুষরাও পড়ে। আচ্ছা, ঠিক আছে। উম ঠিক আছে, এখন আমরা চলে যাচ্ছি। আপনাদেরকে দুটো বিষয় একটু মনে করিয়ে দিতে চাই। একটা হচ্ছে আপনারা একটু আনসার দিবেন যদি আপনাদের সুযোগ থাকে। আপনারা সিরিয়াসলি নেবেন দুটো বিষয়। একটা হচ্ছে আপনাদের লাস্ট ক্লাসের আগে পরে আপনাদের গ্রুপের মধ্যে মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল যে দুটো বিষয়, একটা হচ্ছে 100 ভার্বের একটা লিস্ট আপনাদেরকে দেওয়া হয়েছে, আর একটা হচ্ছে কোরআনুল কারীমের কিছু কমন শব্দ যেগুলো আপনারা লিখবেন এবং প্র্যাকটিস করবেন। ওইটাতে আপনাদের লেখা প্র্যাকটিস হবে, একই সাথে আপনাদের ভোকাবুলারির একটা শক্তিশালী কালেকশন থাকবে, যেগুলো দিয়ে আপনি সহজে আবার কোরআনুল কারীমের বুঝতেও পারবেন, আবার আরবি ভাষাতেও আপনাদের সহযোগিতা হবে। তো ওই দুটোকে আপনারা একটু সিরিয়াসলি নেবেন এবং প্র্যাকটিস শুরু করবেন। যেমন হচ্ছে যে 100 ভার্ব যেটা, এটা সপ্তাহে 1 পৃষ্ঠা করে শিখবেন। আর কোরআনের শব্দ যেটা, সেটা প্রতিদিন অন্তত কিছু কিছু পড়বেন, লিখবেন, এবং এটা লেখা শেষ হলে এই যে খাতাটা হবে সেটা আমাকে একটু দেখাতে হবে, মানে পাঠাবেন। উম, এটার জন্য কোনো মার্কস বা কোনো কিছুই নাই, শুধু দেখলাম আর কি আপনি যে লিখছেন, এই মানে আর কি প্রশিক্ষক হিসেবে জাস্ট একটু দেখে রাখা। তো এটা কি কেউ শুরু করেছেন কিনা একটু বলবেন প্লিজ, পড়াটা? জি, আলহামদুলিল্লাহ শুরু করেছি দুইটাই। আচ্ছা, ভেরি গুড। আর বলেন আপনারা। যেহেতু ফার্স্ট পেজ পড়েছি, মাশাআল্লাহ। ফার্স্ট পেজ। আলহামদুলিল্লাহ হুজুর, আমাদের 6-7টা স্লাইড অলরেডি হয়ে গিয়েছে, সেটা অলরেডি শেষ হয়ে গেছে। আচ্ছা, মাশাআল্লাহ। তো
অনেকের তাড়াতাড়ি হবে, অসুবিধা নাই, আবার আপনারা ধীরে ধীরেও করতে পারেন। দেওয়াই হয়েছে আগে আগে, যেন আপনারা সময় নিয়ে করতে পারেন। তো ভার্বেল লিস্টটা আমাদের লাগবে প্রায় 20টা ক্লাস হয়ে যাওয়ার পরে, খুবই ফরজের মতো আর কি লাগবে সবার। আর যেটা কোরআনুল কারীমের শব্দের লিস্ট আছে ওইটা ক্লাসের মধ্যে আসবে না, কিন্তু আপনাদের উপকার হবে সেজন্য দেওয়া হয়েছে। তো আমরা একটু ভার্বের শব্দগুলো আপনাদের সামনে একটু নিয়ে আসি। ভার্ব পড়েছেন এরকম একজন আসেন প্লিজ, কে আছেন? প্রথম 10টা বা 20টা মুখস্থ হয়েছে বা বলতে পারবেন, এরকম কি কেউ আছেন? জি, কর্নেল ওয়াসিম বলছি। আচ্ছা, কর্নেল ওয়াসিম, প্লিজ আপনি বলেন। আমি হচ্ছে এই দুইটা আনছি মাদি মুদারি, আপনি এটা উচ্চারণ করে অর্থ বলবেন প্লিজ। জি, নাসর ইয়ানসুরু, সাহায্য করা। গুড। খলাক ইয়াখলুকু, সৃষ্টি করে। সৃষ্টি করা, গুড। জি, সৃষ্টি করা। জি, আবাদা ইয়াবুদু, প্রার্থনা করা। নাজর ইয়ানজুরু, নজর দেয়া বা তাকানো। যাকার ইয়াজকুরু, জিকির করা বা স্মরণ করা, উল্লেখ। হ্যাঁ, উল্লেখ করা, এটাও একটা গুরুত্বপূর্ণ অর্থ। হ্যাঁ, স্মরণ জি, করা, উল্লেখ করা। জি। কতালা ইয়াকতুলু, হত্যা করা, ধ্বংস করা। দাখলা ইয়াদখুলু, প্রবেশ করা, ঢোকা। রাজক রাজাক ইয়ারজুকু, এটা হচ্ছে রিজিক বা জীবিকা দেওয়া, হ্যাঁ, রিজিক দেওয়া, দেওয়া। জীবিকার ব্যবস্থা করা। কাফর ইয়াকফুরু, এটা হচ্ছে আপনার বিশ্বাস না করা বা কুফরি কুফরি করা, করা। গুড। খারাজা খারাজা ইয়াখরুজু, এটা হচ্ছে বেরিয়ে পড়া। সুন্দর। আচ্ছা, আপনার উচ্চারণ অনেক সুন্দর, মাশাআল্লাহ। মারহাবা মারহাবা। মারহাবা। শুকরান। মারহাবা, মারহাবা। আচ্ছা, একটা জিনিস হচ্ছে খ, হ্যাঁ, খ কে আপনাকে খ বলতে হবে জবর থাকলেও। আবার বলেন উচ্চারণটা। খরাজ খরাজা। হ্যাঁ হ্যাঁ, সুন্দর। খরাজা, ঠিক আছে, খানা, জি, এটা একটু লক্ষ্য রাখবেন। খরাজা। জি। আচ্ছা, অনেক ধন্যবাদ, ভেরি গুড। আল্লাহ আপনার জ্ঞান বাড়ায় দিক, আমরা দোয়া করি। হ্যাঁ, ওই যে বারাকাল্লাহু ফি ইলমিক, আল্লাহ আপনার জ্ঞানে বারাকা দান করুক, বা জাদাকাল্লাহু ইলমান, আল্লাহ আপনার জ্ঞান বাড়ায় দিক। শুকরান। স্যার একটা জিনিস একটু জানার ছিল স্যার। জি জি, প্লিজ। স্যার ওই যে রুট, মাদি এবং মুদারি, হুম হুম তো এই যে এখানে যে ইয়াগুলো শব্দগুলো আমরা পড়েছি স্যার, হুম হুম তো যেমন স্যার নাসরা, তারপরে ইয়ানজুরু। এখন স্যার এই যে ইয়ানজুরু, এই ইয়ানজুরু শব্দটাই হচ্ছে সাহায্য করা, এম আই কারেক্ট? না, এর সব নাকি পুরো কিছুর পুরো আলাদা দুইটা অর্থ আছে। মিলেই? না, আমি বলি, এই দুইটার আলাদা আলাদা অর্থ আছে। ওই আপনি যেটা বলছেন সেটাই আমি নিয়ে আসি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। প্রথম যেটা বলছেন নাসারা, হ্যাঁ, এই নাসারার একটা মানে আছে, আর রিয়ানসুরুর আবার আরেকটা মানে আছে। কিন্তু এই এই দুইটার কোনোটার অর্থই সাহায্য করা না, ঠিক আছে? ওকে, এই দুইটার বুঝতে পেরেছি কোনোটার স্যার। অর্থই সাহায্য করা না। এই দুইটা ভার্ব, একটা হচ্ছে সে সাহায্য করেছিল, আর একটা হচ্ছে সে সাহায্য করে বা করবে, এরকম অর্থ। তো এইভাবে কেন শিখাচ্ছি,
সেটা ওই যে 20টা বা 22টা ক্লাস হওয়ার পরে আপনারা ওই উপকারটা পাবেন। এই মুহূর্তে আমি এই আনসারটা দিতে চাচ্ছি না, তাহলে আপনাদের কষ্ট হয়ে যাবে, ঠিক আছে, বা কঠিন মনে হবে যে এটা আবার কেমন। এজন্য উম, হচ্ছে যে ওই ভার্বাল নাউনের সাউন্ডটা মুখস্থ, মানে যদি আপনাদের মনে থাকে তখন এইগুলোকে আপনি নিজেই তৈরি করতে পারবেন। এটা এমন ভাবে আর কি আপনাদেরকে নিয়ে আসবো সেভাবে যে অর্থটা জানলে এবারে বাকিগুলো আপনি নিজেই তৈরি করতে পারবেন। হুম, তাহলে এভাবে। স্যার এই যে ধরুন স্যার নাসরা বা ইয়ানজুরু, হুম। মানে এই দুইটার কোনোটার অর্থ এখানে সাহায্য করা বা সমর্থন করা না, তাই না, তো স্যার? একসাথে যদি আমি বলি আলাদা আলাদা করে তাহলে একটার অর্থ তাই না, কিন্তু যদি বলি যে এটার এটার ভার্বাল নাসরা। নাউনের অর্থ নাসারার অর্থ আছে। নাসারার অর্থ হচ্ছে যে হি হেল্পড, ঠিক আছে। ওকে তো স্যার। তো সেটা এই সাহায্য করার অর্থটা জানা থাকলে এটা আপনি নিজেই বানাতে পারবেন। এই এখান জন্য থেকে তো এগুলো, আনসার আসছে মনে হয়, আনসার। জি জি, এখান থেকেই আসছে। তো এগুলো সব তৈরি করা যাবে, একটা শব্দ জানলে অনেকগুলো শব্দ নিজেই তৈরি করা যাবে। এই জন্য আমরা আর অতিরিক্ত শব্দ আনছি না। তবে হ্যাঁ, ডিকশনারিতে যদি আপনি যান তাহলে নাসারা অর্থ লেখা থাকবে সাহায্য করা, কিন্তু নাসার অর্থ সাহায্য করা না, নাসারার আলাদা অর্থ আছে। মানে সাহায্য অর্থেই, বাট ওটা একটা ভার্বের মতো অর্থ দিবে, মানে সময় থাকবে, ব্যক্তি থাকবে, এরকম। বুঝতে পেরেছি স্যার। জি, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আর আসসালামু একজন, আলাইকুম। ওয়ালাইকুম রুট, আসসালাম। মাদি এবং মুদারি, হুম এই হুম। তিনটার ডিফারেন্সটা কি বা এটার অর্থটা কি একটু আচ্ছা, যদি জি, ক্লারিফিকেশন। এখন অবশ্যই বলবো, কিন্তু ভুলে যাবেন, মনে রাখবেন না বা এটা নিয়ে অনেক চিন্তা করবেন না, কারণ ওই যে 20টা 22টা ক্লাসের যে অপেক্ষা আমরা করছি ওই সময় এগুলো চলে আসবে। তারপর একটু বলে রাখি, রুট হচ্ছে আপনার উৎপত্তি, মানে আরবি ভাষাতে সাধারণত 3 অক্ষর বা 4 অক্ষর বিশিষ্ট ক্রিয়া হয়, এগুলো ক্রিয়া সব। তো আরবিতে ক্রিয়া হচ্ছে ব্যাপক আলোচনার একটা ব্যাপার। তো ওইটা ওইটা যেন আপনাদের কষ্ট না হয়, সহজেই শিখতে পারেন, তাই এখন থেকে যদি এইভাবে করে পড়তে থাকেন সুবিধা হবে। রুট হচ্ছে আরবি ভাষাতে ক্রিয়া তৈরি হয় 3 অক্ষর অথবা 4 অক্ষর বিশিষ্ট। তো ওই রুটটা জানা যাবে, এই 3টা অক্ষর থেকে এই ভার্বটা আসছে। আর মাদি মানে অতীতকাল, মুদারি মানে বর্তমান ভবিষ্যৎ, ঠিক আছে। তো এগুলো আপনারা নিজেরাই জানতে পারবেন, নিজেরাই বুঝতে পারবেন। সেই জন্য অপেক্ষা করছি। ওই যে আপনার কিছু কিছু সময় থাকে যে বাবা মা বলে বাচ্চাদেরকে এইটা করো না বা এটা করো, তো তখন বোঝা যায় না, বড় হয়ে বোঝা যায় যে আসলে এ তো ঠিক বলছিলেন ওনারা, ওই সময় এটা না করলে তো আমার ভালো হইতো না। তো এটাও ওরকম, মাদি মুদারি রুট কি আপনারা সামনে জানতে পারবেন, এখন বললে আপনাদের জন্য একটু কষ্ট হয়ে যাবে আমি মনে করি। নাও হতে পারে, কিন্তু আমাদের সিস্টেমটা এরকম না যে আমরা একসাথে সব নিয়ে আসব। আমরা চাই যে প্রতিদিন আপনি আনন্দের সাথে আরবি শেখেন, কখনো যেন কঠিন মনে না হয়। আচ্ছা, আমি কি আনসারটা দিতে পারছি? মাসুদ রানা ভাই, আপনি প্রশ্ন করছিলেন, প্লিজ। জি, সম্পূর্ণ বুঝতে পেরেছি। আপনি যতটুকু বলেছেন দ্যাট ইজ গুড এনাফ ফর আস। থ্যাংক এইটুক ইউ। জানলেই অ্যাটলিস্ট বোঝা গেল জিনিসটা, আর কি। পরে জি আমরা ইন জি। ডিটেইলস জানতে পারবো জি অসুবিধা জি। নেই। থ্যাংক এবং ইউ। এটা এটা মনে করেন আগামী 15-20টা ক্লাসের পরে ইনশাআল্লাহ। জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আর কেউ কি আছেন যে আপনারা এই ভার্ব গুলো পড়েছেন, প্রথম 10টা আপনার মুখস্থ আছে বা আপনি পড়ছেন? মুখস্থ আমরা বলি না, আমরা বলি বারবার পড়া, দেখে যেন একটু মনে আসে। আমি পড়েছি, হ্যাঁ আমি লেফটেন্যান্ট কর্নেল ওয়াসিম 67। আচ্ছা, জি। আগে একজন ছিলেন, উনিও ওয়াসিম, আপনিও ওয়াসিম, তো মাঝখানে আমরা আরেকজনকে নেই, তাহলে মিলে যাবে না দুই ওয়াসিম, ঠিক আছে। আচ্ছা, আমি জি আমি জি। মেজর ওয়াহিদ 74 or 76। মেজর ওয়াহিদ না? জি, আচ্ছা, জি 76। জি। মেজর ওয়াহিদ ভাই, আপনি বলেন, এটা তো চলেই আসলো, আপনি এরপর থেকে বলেন। খলাকা ইয়াখলুকু। অর্থ বলেন। খলাকা সৃষ্টি করা, মানে সে সৃষ্টি। না না, দরকার নেই, আপনি শুধু জাস্ট ভার্বাল নাউনের অর্থটাই বলবেন, আমরা ওকে, যেভাবে সৃষ্টি করা সৃষ্টি করা। বা তৈরি করা, ক্রিয়েট। আবাদা ইয়াবুদু, ইবাদত করা,
আবাদ হচ্ছে ইবাদত করা, উপাসনা করা। নাজারা ইয়ানজুরু, নাজারা দেখা, তাকান, নজর দেওয়া। যাকারা ইয়াজরুকু, না, যাকারা ইয়াদকুরু। স্মরণ করা, যাকারা স্মরণ করা। ইয়াদকুরু। হ্যাঁ, ইয়াজকুরু, সরি, যাকারা ইয়াজকুরু, স্মরণ করা। কতালা ইয়াকতুলু, কতালা হচ্ছে যুদ্ধ করা, হত্যা হত্যা করা। করা, কতল কতল করা, হত্যা করা, ধ্বংস করা। পাঠ করোনা যেটা যুদ্ধ হিসাবে আসছে। জি, কতালা ইয়াকতুলু ওই যুদ্ধ, জি। দাখালা ইয়াদখুলু, প্রবেশ করা। রাজাকা ইয়াজরুকু, না, রাজাকা হচ্ছে ইয়ারজুকু। ইয়ারজুকু। রাজাকা ইয়ারজুকু, তো উল্টা হয়ে যাচ্ছে বারবার সবগুলো। রাজাকা হচ্ছে রিজিক, রিজিক, রিজিক দেওয়া। হ্যাঁ, দেওয়াটা রিজিক বলতে দেওয়া, হবে, রিজিক দেওয়া, রিজিক দেওয়া, মানে রিজিক ভার্বের দেওয়া। অর্থে বলতে হবে। হ্যাঁ, রাইট, ঠিক আছে। কাফারা ইয়াকফুরু, কাফারা হচ্ছে অবিশ্বাস করা। গুড। খরাজা ইয়াখরুজু, খরাজা বের হওয়া। গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে লেফটেন্যান্ট কর্নেল ওয়াসিম, আপনি আসবেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন, নাসারা ইয়ানসুরু মানে কি হবে? তাকানো না না, বা নাসারা, নাসারা নুন, নাজারা না, নাসারা, এই যে এইটা দেখতে পাচ্ছেন? সরি, আমি স্ক্রিনটা বড় করে নিই। জি, দেখতে পাচ্ছি। ওই যে নাসারা। ফোন হচ্ছে রোটেট করে নিতে হবে, তাহলে হচ্ছে যে আপনার ওই যে একটা তো ল্যান্ডস্কেপ আর একটা হচ্ছে পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ করে নিতে হবে ফোন, তাহলে ভালো আসবে। হ্যাঁ, জি, নাসারা ইয়ানসুরু, এটা হুম হুম হচ্ছে সাহায্য করা। দেন হচ্ছে খলাকা ইয়াখলুকু, হুম। এটা হচ্ছে সৃষ্টি করা। মাশাআল্লাহ, এটা কি দেন আপনার না দেখেই সিরিয়াল সহ মুখস্থ আছে? মাশাআল্লাহ, হ্যাঁ বলেন। আপনি কি আমি দেখে না না দেখে বলছেন? আমি দেখে বলছি। ও আচ্ছা, এটা তো না দেখে বলতে হবে আর কি, যে কে কে আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যে এটা শিখেছে আর কি, সেটা মুখস্থ দেখার জন্য। করতে পারি নাই আমি, বাট না, মুখস্থ করা লাগবে না, কিন্তু একটু পড়তে হবে, কয়েকবার পড়লে তারপরে হয়ে যাবে আশা করি। হ্যাঁ, ঠিক আছে, অনেক দেন ধন্যবাদ। তো আমি আপনাদেরকে আবারও একটু মানে খুবই, কিভাবে বলা যায় এটাকে, গুরুত্ব দিতে বলতে চাই যে এই যে 100টা শব্দ আছে, আপনারা একটু বারবার করে পড়বেন। আম, তারপরে 20টা 22টা ক্লাস হওয়ার পরে যে উপকার আপনি পাবেন, এই জন্য আপনি সারা জীবন মনে রাখবেন আমাদেরকে, যে এটা তো একটা ভালো ব্যাপার হয়েছিল। হ্যাঁ, মানে ওই যে আর কি, বড়দের কথা শোনার মতো আর কি, যে মানে ওই বাবা মার কথা আর কি। আমি বলছি না আমি বড়, আমি বোঝাতে চাচ্ছি আর কি, ওই ওই তরিকাটা আর কি, যে অনেক সময় বোঝা যায় না প্রথম প্রথম বিষয়টা কি, পরে যে উপকারটা পাওয়া যায়। এরকম। আচ্ছা, তো আমি আশা করব যে আপনারা এটা একটু পড়বেন, লিখবেন। উম, তাহলে আপনাদের উপকার হবে। এটা খুবই দরকার, এই জন্য আমরা আগে আগেই নিয়ে আসতে চাচ্ছি, যেন আপনাদের অসুবিধা না হয়। আচ্ছা, আর একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনাদের যে গ্রুপ করার কথা বলা হয়েছিল, সেই গ্রুপটা একটু প্লিজ আপনারা সিরিয়াসলি নেবেন। কারণ আমি আপনাদেরকে মাঝে মাঝে কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেটা আপনারা গ্রুপে করলে একদম শিখে যাবেন খুব সহজে। এটা আমি আপনাদেরকে দিতে চাই, তো আজকেই দিব না, আরো একদিন 2 দিন পরে দিব, আপনাদের গ্রুপের ইনফরমেশনটা পাওয়ার পরে। আমাকে একটু যারা যারা জানাইছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনো জানাননি, একজন একটু জানাবেন যে আমি আছি গ্রুপে, আর আমার সাথে এই 2 জন 3 জন বা 4 জন, এরকম একটু রোল নম্বরটা দিলেই হবে। এভাবে করে সবাই যদি অন্তত গ্রুপের মধ্যে থাকেন, তাহলে এটা শেখা খুবই সহজ হবে। কারণ আমরা জানি যে ইন্টারনেটের একটা সীমাবদ্ধতা আছে, আমরা যদি সামনে সামনে থাকতাম তাহলে সেই সীমাবদ্ধতাটা কেটে যেত। তো আমরা চাই যে যারা আপনারা সময় দিবেন সবাই যেন শিখতে পারেন এবং ভালোভাবে।
তো গ্রুপে সেটা হেল্প করবে। হ্যাঁ, আচ্ছা, এখানে একটু আমরা আপনাদের জন্য দেখাই। এটা হচ্ছে পরস্পর যখন দেখা হয় বা কারো সাথে আপনি নতুন পরিচয় হচ্ছেন বা পুরনো পরিচয় হোক, তখন কিছু কথা আছে যেগুলো খুব কমন। এবং আরব কালচারের একটা বিষয় হলো যে আরবরা অনেকক্ষণ ধরে পরস্পর পরস্পরকে সম্ভাষণ বা অভিবাদনটা জানায়। আমরা যেমন এভাবে বলি, কি খবর, কেমন আছো, ভালো আছি আলহামদুলিল্লাহ, আমরা এই পর্যন্তই থামি। বা আরো জিজ্ঞেস করি, বাসার সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ, আঙ্কেল আন্টি ভালো আছে, এইরকম, বা ভাবি বাচ্চারা ভালো আছে। কিন্তু আরব কালচারে ব্যাপারটা আরো বেশি। হ্যাঁ, তারা দেখা হইলেই তোমাকে স্বাগতম, তোমার দিনটা সুন্দর হোক, আল্লাহ তোমাকে নিরাপদে রাখুক, তোমাকে আমি অনেক পছন্দ করি, তোমার জন্য অপেক্ষা, মানে এরকম অনেক সময় ধরে বলে। এটা তাদের একটা কালচার। তো এরকম কমন কিছু শব্দ নিয়ে বা ফ্রেজ আপনাদের এখানে সাজানো থাকবে। এটা আপনারা একটু পড়লে, কয়েকজন মিলে বারবার বললে দেখবেন যে এটা হয়ে যাবে। যেমন সালাম দিচ্ছে, উত্তর দিচ্ছে মারহাবান, আপনি একজন বললেন, অপরজন বলবে মারহাবান বিকুম, সাবাহাল খাইর, সাবাহান নূর, আহলান ওয়া সাহলান, আহলান বিকা ওয়া মারহাবান, শাররাফতু বিক, আশরাফুলানা, এভাবে ছোট ছোট শব্দ। সাঈদুন বিলিকাইক, তোমার সাক্ষাতে আমার ভালো লাগছে। ওয়া আনা আইদন, বলছে আমারও ভালো লাগছে। ফুরসাতুন তাইয়্যিবা, ভালো সময় কাটলো। আবার বলতেছে হ্যাঁ, আমিও সুন্দর সময় কাটাইছি। ফুরসাতুন সাঈদা, শুকরান জাজিলা, অনেক কৃতজ্ঞতা। বারাকাল্লাহু ফি হায়াতিক, আল্লাহ তোমার জীবন বরকতময় করে দিক। আমা আসসালামা, হ্যাঁ, নিরাপদের সাথে থাকেন, ভালো থাকেন। ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ বা আল্লাহ নিরাপদে রাখুন, এরকম। তো এগুলোকে বলা হয় তাবির। হুম তাবির কি, এখানে আমি একটু লিখে দিচ্ছি, আমি একটু পড়ছি, আপনারা একটু শুনবেন। তাবির হলো এমন বাক্য যার শাব্দিক অর্থে অনুবাদ হয় না। এটা যেভাবে ব্যবহার হয় সরাসরি সেভাবেই বলে ব্যবহার করতে হয়। এগুলো অনুশীলন, বারবার বলার মধ্যে দিয়ে আয়ত্ত করতে হয়। ঠিক আছে? তো এখানে যে ছোট ছোট কি ফ্রেজগুলো আপনাদেরকে ভবিষ্যতে আমরা দিব, তো ওই সব কিছুর শাব্দিক অর্থ হয় না। হ্যাঁ, যে আহলান ওয়া সাহলান, আহলুন মানে পরিবার, সাহলুন মানে সহজ। তো আহলান ওয়া সাহলান মানে হচ্ছে স্বাগতম এবং অভিনন্দন। শাব্দিক অর্থে অনুবাদ হবে না। তো এরকম কিছু কিছু ছোট ছোট ফ্রেজ আমরা শিখে নিব ইনশাআল্লাহ, আমি আপনাদেরকে পাঠাই দিব। আপনারা গ্রুপে এটা প্র্যাকটিস করবেন, আবার ক্লাসে তো আমরা নিয়ে আসবই। হ্যাঁ, তো এখন আপাতত আমাদের কাজ হলো আপনাদেরকে যে ক্লাসে যতটুকু পড়ানো হয়েছে ওইটাই আপনারা হোমওয়ার্ক করে দিবেন, আমি সাজিয়ে দিব। আচ্ছা, আপনাদের দুইটা হোমওয়ার্ক দেওয়া হবে। সময় তো হচ্ছে বৃহস্পতিবারের মধ্যে দিবেন, বৃহস্পতিবার সন্ধ্যার আগে। তো কিভাবে, একটা তো দেখালাম, যে একটা হচ্ছে আলিফলাম এবং তানবিন বন্ধু না, এই যে এটা। আর একটা হচ্ছে আমরা যে 18টা শব্দ পড়লাম, সেই 18টা শব্দ আমরা এখানে সাজিয়েছি একটানা। আর প্রতিটা শব্দের সামনে 5টা করে ঘর আছে। আপনি এই একটা শব্দ দেখে দেখে 5বার লিখবেন কলম বা পেন্সিল দিয়ে। এটাতে আপনার শব্দটাও মুখস্থ হবে, শব্দটা লেখা হবে, আরবি লেখার প্র্যাকটিসটাও হবে। খুবই সিম্পল আর কি লেখাপড়া। প্রথম প্রথম যে জাস্ট শব্দটা আপনি কয়েকবার দেখে দেখে লিখবেন, এতে আপনার লেখা, উচ্চারণ সবকিছু আশা করি সুন্দর হবে। আপনাদের কি কষ্ট হবে কিনা একটু বলেন, এটা কি বেশি হয়ে যাচ্ছে? না না, অবশ্যই না, এটা আমাদের স্যার করতে অসুবিধা হবে, নেই স্যার, যেতে ইনশাল্লাহ পারেন আমরা মানে করে ফেলবো। যেহেতু আপনারা সবাই ব্যস্ত থাকেন, তো এর মধ্যে আমাদের হাতে সময় থাকবে হচ্ছে মঙ্গল, বুধ এবং বৃহস্পতি। তো 3 দিনে ছোট কাজ, মানে আপনাদের অন্তত 30 মিনিট সময় দিতে হবে। হ্যাঁ, 30 মিনিট অসুবিধা সময় নেই, দিলে পারবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ বলেন, হ্যাঁ, জি জি, 30 মিনিট সময় আগে দিলে। জি জি। আগের হোমওয়ার্কটা একটু আরেকবার একটু বোঝালে ভালো হতো। আগের হোমওয়ার্কটা বুঝি নাই। এটা ঠিক আছে, নতুন পুরানো যেটা ওয়ার্ড। আচ্ছা, এটা হলো যে শব্দের শেষে কিছু দেওয়া নাই। হ্যাঁ, এ দেখেন, শব্দের শেষে কিছু দেওয়া নাই। এখন আপনাকে বুঝে দিতে হবে, যদি শুরুতে আলিফ লাম থাকে তাহলে শেষে একটা দিবেন, একটা পেশ। আর শুরুতে যদি আলিফ লাম না থাকে শেষের দুইটা দিবেন। আর নিচের ঘরে তার অর্থটা লিখবেন বুঝে বুঝে। হ্যাঁ, এইটাই হচ্ছে কাজ।
আর এটা হচ্ছে অন কাইন্ড অফ এক্সাম। তো সবকিছু তো আসলে বুঝাই দিলে হবে না, প্রশ্ন বোঝাটাও একটা পরীক্ষা। স্যার বুঝতে পারছেন? রেজা স্যার শুনতে পাচ্ছেন? জি জি জি, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। তো প্রশ্ন বোঝাটাও একটা পরীক্ষা, সেজন্য ওই এতটুকুই বলছি, এরপরে না হলে তো উত্তরটাই দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আমরা চাই যে আপনারা একটু নিজেদেরকে এর মধ্যে নিয়ে আসেন, তাতে দুইটা লাভ হবে। একটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত লাভ হবে, আপনারা শিখবেন, আর আপনাদের মধ্যে থেকে কিছু মানুষ আসবে যারা এটাকে আরো সিরিয়াসলি নেবেন এবং আর একজনের মধ্যে ছড়ায় দেওয়ার কাজ করবেন, যে আপনি ভবিষ্যতে শেখালেন, টিচার হলেন, অ্যারাবিক টিচার। আর আর একটু অ্যাডভান্সে এসে কেউ যদি একজন দুজন হন, যে ভবিষ্যতে আপনারা যখন মন্ত্রী হবেন, প্রধানমন্ত্রী হবেন, রাষ্ট্রপতি হবেন, তখন এটাকে স্কুল কলেজের সিলেবাসের মধ্যে নিয়ে আসার জন্য সহযোগিতা করবেন। এটাই হচ্ছে আমাদের তিনটা লক্ষ্য আর কি। ব্যক্তি উপকৃত হবে, সে আবার আরেকজনকে শেখাবে, আর এটা মানে এমন ভাবে আসুক যেন স্কুল কলেজে শেখানো হয়, তাহলে ছোটকাল থেকেই বাচ্চাদের আরবি ভীতি থাকবে না। হুম, তারপরে সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, যা কিছু হোক। আমাদের টিচার বলতেন, মানে আমি যার কাছে আমি থেকে এগুলো শেখার চেষ্টা করেছি, উনি বলতেন ইভেন যে সে যদি সন্ত্রাসীও হয় হোক, কিন্তু সে যেন আরবি জানে, কারণ ভবিষ্যতে যখন সে আবার হেদায়েত পাবে, এটাতে তার হেল্প করবে। হ্যাঁ, এরকম উনি বলতেন। তো এভাবে আমরা আস্তে আস্তে আগাবো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদের হোমওয়ার্কের যেটা আমরা পেয়েছি আপনাদের কাছ থেকে, লাস্ট আমরা পেয়েছি হচ্ছে 60 জনের কাছ থেকে। আর বাকি যারা হোমওয়ার্ক এখনো দেননি, দিয়ে দিবেন প্লিজ। আর একটা বিষয়ে, যারা নিয়মিত হোমওয়ার্ক দিবেন, অনেক সময় হবে যে আপনারা ক্লাসে থাকতে পারছেন না, কোনো একটা ব্যস্ততার কারণে হতে পারে এটা, পরের দিন আপনারা রেকর্ডিং দেখে ক্লাস করে হোমওয়ার্কটা দিয়ে দিবেন। যারা হোমওয়ার্ক দিবেন না কিন্তু পরীক্ষায় অ্যাটেন্ড করবেন এবং সব প্রশ্নের আনসার পেরে যাবেন, সেটাকে আমরা সুন্দরভাবে নিতে চাই না। আমরা হচ্ছে যে নিয়মিত ক্লাস করেছে, নিয়মিত হোমওয়ার্ক দিয়েছে, তিনি পরীক্ষায় ভালো করবেন, এইটাই হওয়া উচিত। এটা স্বাভাবিক। আর যদি এমন কেউ থাকেন যে সারা বছরই তিনি কখনো যোগাযোগ করলেন না, ক্লাসেও কখনো আসলেন না, কখনো হোমওয়ার্কও দিলেন না, কিন্তু তিনি পরীক্ষায় অ্যাটেন্ড করে খুব ভালো করলেন, এটা এটা হচ্ছে সুন্দর না। তো আমরা যে দ্বিতীয় গ্রুপ যারা আছেন তাদেরকে আমরা আম, অনুরোধ করব যে এরকম কেউ হবেন না, যে হোমওয়ার্ক দেননি, কখনো ক্লাসেও আসেননি, কিন্তু পরীক্ষায় অ্যাটেন্ড করে আপনি খুব 90, 95 বা 100 মার্কও পেয়ে গেছেন। এটা এটা আমরা চাই না। আমরা চাই যে আপনি নিয়মিত ক্লাস করবেন বা হোমওয়ার্ক করবেন, পরীক্ষাতে আপনি হয়তো 70 পাবেন, 80 পাবেন, ওইটা আমাদের কাছে আনন্দের। আর যদি এর থেকে বেশি পান, আরো খুশি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, হোমওয়ার্ক নিয়ে কি আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? আপনাদের লেখা খুবই সুন্দর, আমরা যাদের কাছ থেকে মোটামুটি পেয়েছি, আজকেও পেয়েছি কয়েকজনের কাছ থেকে, তাদের লেখাও সুন্দর। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে কিনা প্লিজ? আচ্ছা, আমাদের ক্লাসে দুজন যুক্ত হয়েছেন পরে, সেই দুজনের মধ্যে আপনারা কি কেউ আছেন? প্লিজ যদি থাকেন একটু বলবেন। নাম বলছি। আসসালামু আলাইকুম, আমি লেফটেন্যান্ট কর্নেল নেসার। আমি 5-6 মিনিট পরে জয়েন করেছিলাম। আচ্ছা, অসুবিধা নাই, 5-6 মিনিট পরে জয়েন করলে কিছু হবে না, আপনি সবই শুনতে পাইছেন, অসুবিধা নেই। আপনার কোনো প্রশ্ন আছে? না, কোনো প্রশ্ন নেই, আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি যতটুকু আপনি পড়িয়েছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালাম। আচ্ছা, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আলমগীর হোসেন, আপনি কি আছেন? জি, আমি আছি, আমার রোল নাম্বার 102। জি জি, আপনি কি আজকে প্রথম ক্লাসে আসলেন না? আজকে প্রথম ক্লাসে এসেছি। আচ্ছা, আর কোনো অসুবিধা আছে আপনার? বুঝতে পেরেছেন আমাদের এই যে আগের ক্লাসগুলো বা আজকেরটা? আমি আজকের ক্লাসটা বুঝতে পেরেছি, আগের ক্লাসগুলো রেকর্ডিং সংগ্রহ করে নিব। আচ্ছা, ওই আপনার কাছে তো মেসেজ গেছে, কিভাবে পাবেন আগের ক্লাসগুলো বা কিভাবে ওইখানে সাবমিট করবেন?
কোনো জি অসুবিধা পেয়েছি। হলে জানাবেন, হ্যাঁ? আচ্ছা। ঠিক আছে, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আমার একটা কোশ্চেন ছিল। জি জি প্লিজ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আমি একটা বই কালেক্ট করতে বলেছিলেন ঢাকা থেকে, এই মদিনা আরবি রিডার। জি জি তো এটা আমি কালেক্ট করেছি। জি প্রথম অংশটা এক, জি জি মদিনা আরবি রিডার এক, জি এটা কালেক্ট করেছি। এই সম্পর্কে আপনি কিছু বলবেন কিনা? স্যার, এইটা হচ্ছে এই আমাদের মোট 4টা সেমিস্টার। তো প্রথম সেমিস্টারে 32টা ক্লাস হবে, তো যেটার আজকে 4 নম্বর ক্লাস। এই 32টা ক্লাসের মধ্যে আমরা যা যা শিখবো তা এই রিডার ওয়ানের মধ্যে আছে স্যার, ঠিক আছে? তো জি, যেমন আজকে আমরা যেটা শিখেছি সেটা 19 নাম্বার পৃষ্ঠায় পাবেন। আপনি একটু স্যার এই যে পৃষ্ঠা উল্টালেই দেখতে পারবেন যে যা যা মোটামুটি আমরা আলোচনা করেছি গত কয়েকটা ক্লাসে এর মধ্যেই আছে। আর এই আচ্ছা আচ্ছা 32টা ক্লাস জুড়ে আমরা এগুলাই শিখবো, এর সাথে আরো কিছু কিছু জিনিস শিখবো যেগুলো আবার আমরা আলাদাভাবে আপনাদেরকে গ্রুপেও দিয়ে দিব। এরপরে স্যার পরের সেমিস্টারে যাই আপনি আবার 2 এবং 3 নম্বর বই পাবেন। পরের সেমিস্টারে 4, তারপরে 5, এরকম 5টা বই আমরা 128টা ক্লাসে শিখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ স্যার, অনেক ধন্যবাদ আপনাকে। জি, আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমরা আজকে আসতে 67 নাম্বার রোল নম্বর পর্যন্ত এসেছি। এরপরে আমরা বাকি যারা আছেন তাদের কাছে ইনশাআল্লাহ পরের ক্লাসে আসব। আচ্ছা, রোল নম্বর 70 লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ রানা, আপনি কি আছেন? আপনার সাথে তো কথা বললাম। জি, আসসালামু আলাইকুম, আমি ওয়ালাইকুম আছি। আসসালাম। আপনি কি বইটা পেয়েছেন? জি, বইটা পেয়েছি আমি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনি আমাকে প্রথম যিনি আপনি প্রশ্ন করেছিলেন যে সিলেবাস বা কিছু পাওয়া যাবে কিনা, তো আর কি বইটা পেয়ে তো একটা আশা করি একটা গাইডলাইন পাবেন যে কি ধরনের জিনিস আমরা শিখবো। হ্যাঁ, ওইটা একটু উল্টায় পাল্টায় দেখলে আপনি বুঝতে জি, পারবেন। গো থ্রু আর করা হয়েছে। জি, আর প্রতি ক্লাসেই যে এক্সারসাইজ শিটগুলো পাবেন, হোমওয়ার্ক, এইটা করার পরে যখন এন্ড অফ দ্য সেমিস্টারে আপনি দেখবেন মোটামুটি ওই বইটা কভার হয়ে গেছে, সেই সাথে আরো অনেক কিছু। হ্যাঁ, জি এবং জি একটা সময় যে আপনার চোখের সামনে আরবি ভাষার একটা নকশা মোটামুটি সুন্দরভাবে আপনি দেখতে পাবেন। ওইটাকে কেন্দ্র করেই আপনি ভাষা তো নিয়মিত মানে শিখে যেতে হবে। এটাকে আমরা বলি নেভার এন্ডিং জার্নি। হ্যাঁ, আরবি ভাষা অনেক সমৃদ্ধ ভাষা, তো এমন জার্নি যে জার্নির শেষ নাই। তো এই কথাটা বলার পরে আমাদের একজন স্টুডেন্ট বলছে যে আপনি এটা কেন বললেন, আমি এই জন্য এই ভাষা শেখা ছেড়ে ছেড়ে দেব। তো আপনারা আবার এটাকে ভুল বুঝেন না। নেভার এন্ডিং জার্নি বুঝায় হচ্ছে এটার সমৃদ্ধতার কারণে আর কি। ইমাম শাফেঈ নামে একজন লোক প্রসিদ্ধ পৃথিবীতে, আপনারা নাম শুনে থাকবেন। ইমাম শাফেঈ কোন দেশের মানুষ আপনারা কি কেউ বলতে পারবেন? ইমাম শাফিঈ হচ্ছে এখনকার যে ফিলিস্তিন, যেটা গ- মানে আমরা গাজা বলি, এটা হচ্ছে গজদা, এইখানকার মানুষ। তো ওই সময়ে ওনার সময় এটা উম, আরব ছিল কিনা আমি শিওর না, তবে আরবের কাছাকাছি। হ্যাঁ, আরবি ভাষার একটা প্রভাব এখানে ছিল। তো উনি বলছেন আমি 20 বছর ধরে আরবি ভাষা শিখেছি। উনি একজন বিশাল স্কলার পৃথিবীতে, জগৎ বিখ্যাত। যতদিন ইসলাম থাকবে, ইসলামী ফিক থাকবে, ততদিন তার নাম আলোচিত হবে। অনেক 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 বড় আলেম। তো উনি যদি এত বছর ধরে শেখেন, তো আমরা 3 মাস 6 মাসে শেখার চেষ্টা করবেন না কেউ, বা চিন্তা করবেন না যেটা শর্ট কিছু শিখে চলে যাব। বা বলা হয় ওটা হতে পারে ইংরেজির জন্য 3 মাস 6 মাস ঠিক আছে, কারণ আপনি 1 থেকে 10 পর্যন্ত পড়লেন, প্রায় 10 বছর ধরে ইংলিশ শিখে তারপরে মাঝখানে এসএসসি পরীক্ষার পরে 3 মাস ছুটি পেলেন, একটা ভালো কোচিং এ ভর্তি হলেন, এখন ভালো ইংরেজি বলেন, এটা স্বাভাবিক, কারণ আপনার 10 বছরের একটা ব্যাকগ্রাউন্ড আছে। কিন্তু আরবিতে তো আমাদের এরকম থাকে না, যে কারণে 3 মাস 6 মাসের কোর্স করে হচ্ছে যে আরবি শেখাটা যাবে না। এটা কঠিন আর কি। উম, তো একটু সময় দিতে হবে। আল্লাহ আমাদের জন্য সহজ করুন। এবং আপনারা যারা এই মুহূর্তে শুনছেন, সামনে শুনবেন, এইটা অনুরোধ, আপনারা একটু মনের মধ্যে এটাকে সেট করে নেন
যে আমাকে অনেক দিন সময় দিতে হবে। এটা ডাক্তাররা ভালো ব্যাখ্যা করতে পারবেন। যখন আপনি ভাববেন যে আমি অনেক খাবো, এরকম করে একটা মানসিকতা সেট করবেন, তখন আপনি চাইলে অনেক খেতে পারবেন। মানে ডাক্তারি ভাষায় বলে যে মানুষের যে হজম প্রক্রিয়াতে মানসিক এই দিকটা কাজ করে। আমার ডাক্তারিতে কোনো জানা নাই, আমি আর কি শুনে বলতেছি। তো ডাক্তার যারা আছেন তারা বলতে পারবেন। তো ওরকম আপনারা আগে থেকে একটু চিন্তা করে নেন যে আপনি অনেক সময় দিবেন, অল্প অল্প করে ভাষাটা শিখবেন। ইনশাআল্লাহ এটা আপনি অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, যে আপনাদের কারো কোনো প্রশ্ন বা কোনো সাজেশন যদি থাকে প্লিজ বলতে পারেন। যে উস্তাদ, আমি একটা সমস্যা ফেস করছি। গতকালকে আমি টাস্ক আপলোড করেছিলাম রাতে, তো পরে আজকে যে আবার দেখলাম যে টাস্কটা নাই। আমি হচ্ছে 81 রোল মেজর ইকবাল। হ্যাঁ হ্যাঁ, এই যে তো ইকবাল হোসাইন দেখা যাচ্ছে আবার আপনার ফাইলটা আসেনি। জি, আমি গতকাল রাতে ওই যে হ্যান্ড ইন করলাম, হ্যান্ড ইনও হইলো। তো তারপরে আবার আজকে বিকালের দিকে আবার যখন আমি ক্লাসরুমে ঢুকলাম, গুগল ক্লাসরুমে, জি তখন জি। দেখলাম যে আর নাই ওইটা। আচ্ছা, ওইটা পরে ঠিক আবার আছে, আপনি দেখি যে আমাকে একটু ফ্রি সময় একটু কল দিয়েন, আমি দেখে সমাধান করে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ জি ওস্তাদ। জি। আমি মেজর ওয়াহিদ 76 আমারও একই অবস্থা হয়েছে। কত আপনার রোল মেজর ওয়াহিদ? 76। 76। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে একটু জানায়েন না, আমি ফোন দিয়েন ফ্রি সময়ে, আমি দেখে দেখে দিব। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। ঠিক আছে, জি, থ্যাংক ইউ। তো অনেক ধন্যবাদ আপনাদেরকে। আপনাদের সাথে দেখা হবে আগামী ক্লাসে। আমি একটু পরেই আজকের ক্লাস এবং হোমওয়ার্ক আপলোড করে দেব, আপনারা পেয়ে যাবেন। এবং আপনারা প্লিজ যত সম্ভব আপনাদের সুবিধা অনুযায়ী হোমওয়ার্কটা সাবমিট করে দিবেন আগামী ক্লাসের আগেই। আপনাদের সবার জন্য শুভকামনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবার ইলম অর্জনে বারাকা দান করুন এবং আপনাদের জন্য সহজ করুন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের মনোবল বৃদ্ধি করে দিক, যে কঠিন যে জায়গাগুলো সেগুলো সহজ করে দিক। এবং সর্বোপরি আমরা সবাই যেন সফল হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম আলাইকুম ওয়া হুজুর, রাহমাতুল্লাহি ওয়া ভালো থাকবেন, বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি।